শুভ সন্ধ্যা। সাম্প্রতিক বাংলার আজকের আয়োজনে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। প্রায় ৪৯ বছর আগে একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এই বিজয় আমরা অর্জন করেছি। সাম্প্রতিক বাংলায় আজকে এই ৪৯ বছরে নানাভাবে রাজনীতি পট পরিবর্তন হয়েছে, নানা রকমের প্রাপ্তি এবং প্রত্যাশা আবার যোগ হয়েছে। তো মোটামুটি আমরা প্রায় ৫০ বছরে পদার্পণ করতে যাচ্ছি স্বাধীনতার, এবং ঠিক এই সময় দাঁড়িয়ে একটা মোক্ষম প্রশ্ন, কেমন বাংলাদেশটা? এবং এই প্রশ্নকে সামনে রেখে আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন কিছু স্বনামধন্য গুণী মানুষেরা, বাংলাদেশকে নিয়ে যাদের নানা রকমের ভাবনা আছে, বাংলাদেশকে একটা অন্য ফেজে, একটা অন্য উচ্চতায় নিয়ে যাবার জন্য নিজেদের কর্মকাণ্ডে যারা সক্রিয়। আজকে এইরকম ৩ জন অতিথি আমাদের সাথে আছেন। আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুক উদ্দিন, ট্রেজারার, কোষাধ্যক্ষ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অসংখ্য ধন্যবাদ, দীর্ঘদিন পরে আবার দেখা হলো। থ্যাংক ইউ। আজকে আজকে একটু কথাও হবে, আড্ডাও হবে বিজয়ের দিনে। আমাদের সাথে আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। ধন্যবাদ সাজ্জাদ আলম খান তপু, আপনি যোগ দিলেন আজকে এই আড্ডায়। আপনার সঙ্গে কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আর কি। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে লন্ডন থেকে যোগ দিয়েছেন স্বনামধন্য কবি এবং অত্যন্ত গুণী শিক্ষক, নানাভাবে শিক্ষাটাকে একটা দার্শনিক জায়গা থেকে দেখে এই শিক্ষাব্রত পালন করেছেন, এবং নানাভাবে তার প্রচুর ছাত্রছাত্রীরা আছেন এখন রাষ্ট্র কাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বেও আছেন। একজন মুক্তিযোদ্ধা, সাংবাদিকও, নানাবিধ পরিচয় আছে। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন কবি শামীম আজাদ। অসংখ্য ধন্যবাদ শামীম আপা, আপনিও আজকে যুক্ত হলেন। অনেক ধন্যবাদ। এবং এত বিশদ পরিচয় যখন শুনি তখন আমার প্রায় মনে হয় যে ফলে পরিচয় হওয়া উচিত। আমার মনে হয় কথার মধ্যে যদি আমি প্রমাণ করতে পারি, না পারি, আপনি যা যা বলেছেন না, তো আমার জন্য ভীষণ লজ্জার হয়ে যাবে ভাই। না না না, একদম অনেক ধন্যবাদ আপনার কাছে শামীমা। একটা শামীমাকে অভিনন্দন জানাচ্ছি। খুব অত্যন্ত রিসেন্টলি she has been awarded by Art Council here, একটা very prestigious award for her কংগ্রেচুলেশন আপা। ধন্যবাদ। আমরা স্বাগত জানাই আপা, অভিনন্দন। আজকে শুরুটা এত সুন্দর করে হচ্ছে, আমাকে ধন্যবাদ জানানোর জন্য কায়সার। অনেক বেশি, মানে আমি কি বলবো, আমি নিজেই একটু মানে অবাক হয়ে গেছিলাম। ন্যাশনাল লটারি হচ্ছে এটা জাতীয় সংগঠন ইংল্যান্ডের, এবং সেখানে ৬,০০০ নমিনেশনের মধ্যে ১৩ জনকে এই আর্টস ইন দ্য কমিউনিটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো আসলে এই নিয়েও কথা বলবো। আমাদের দেশে কায়সার অনেক পুরস্কার দেয়া হয়। এই কোভিড কালে আমরা একটা পুরস্কার পেয়ে গেছি কায়সার, তোমার মাধ্যমেই অনেক জিনিস হয়েছে। কি হয়েছে জানো? এই যে আমরা যারা মানচিত্রের বাইরে, আমাদেরকে ধর্তব্যের মধ্যে নিয়ে আসার কোনো উপায় ছিল না। আমাদেরকে প্রবাসী বলে, যেখানে যত বাংলাদেশের মানব সম্পদ আছে তা ব্যবহারের যে একটা সুযোগ, আমরা কিন্তু কোভিড যে এই দুর্যোগের মধ্যে আমরা এই সুযোগটা পেয়েছি। প্রতিদিন আমরা বুঝতে পারি যে বাঙালি হিসেবে আমাদের ক্ষমতাটা কতটুকু আছে। এবং এই যে
এই এই দুর্যোগকালে একেবারেই কিছু, কিছু কবি সাহিত্যিক এরা আসলে স্থানীয় পর্যায়ে কাজ করেছেন। আমার সেই স্থানীয় পর্যায়ের কাজটুকু নজরে পড়ল তাদের। তো আমি এজন্য নিজে আসলে এটা পাওয়ার পরে আমি অনেক ভেবেছি। আসলে ফারুক আপনিও বলতে পারবেন, সাজ্জাদও বলতে পারবেন, কায়সারও বলতে পারবেন। আমাদের দেশে এই যে কেমন বাংলাদেশ চাই তো? এই যে পুরস্কারের একটা বাংলাদেশ আছে না? এই পুরস্কার নিয়ে পরে একজন একেবারে এ একটা লম্বা ঘুম দিয়ে দেন এবং সঙ্গে লেজুরের মতো ওই পুরস্কারটা যেখানে যায় তার নামটা উদ্ভাসিত হয়। পুরস্কারের সঙ্গে আসলে কিছু দায়িত্ব দিতে হয় এবং ওই দায়িত্বগুলো পালন করার জন্য যেমন মানুষ যারা স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন, যারা ২১শে পদকে ভূষিত হয়েছেন, ভাষার ক্ষেত্রে গিয়ে তারা কোথায়, কোথায় গিয়ে কিভাবে কটি গ্রামীণ স্কুলে গিয়ে তারা বক্তৃতা দিয়েছেন, দেশের যে মর্যাদা, চেতনা ইত্যাদি নিয়ে কথা বলেছেন, এইসব কিছু দায়িত্ব জুড়ে দেওয়া উচিত। আমি আর কথা বলব না। আমার খুব মানে কায়সার এই কথাটা বলতেই আমার মনে হলো কায়সার। কারণ এখানের পুরস্কারগুলো একদম অদ্ভুত। মানে আরো কিছু কাজের সুযোগ করে দিয়েছে আমাকে। আরো বৃহত্তর জায়গায় যেতে পারবো এবং যে বাণীটা নিয়ে যাব সেটা সমাজের মঙ্গলের জন্যই হবে। একদম একদম অসংখ্য ধন্যবাদ শানুবা। আপনার কাছে তো শুনতে চাইবো। আমি একটু শুরুতেই আমাদের সাজ্জাদ আলম খান তপু একজন সাংবাদিক এবং সংবাদপত্রটা এটা অন্যান্য অন্যান্য সমস্ত পেশার সঙ্গে সংবাদপত্র একটা অত্যন্ত সম্মানজনক জায়গা থেকে বাংলাদেশকে যে রিপজিশনিং রিব্র্যান্ডিং এর কাজগুলো আমাদের গণমাধ্যমগুলো করে থাকেন। তো একটু সাজ্জাদ আলম খান তপু আপনার কাছে প্রথমেই শুনতে চাইবো, এটা প্রথম আপনি জানেন আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা ধরে নিচ্ছি সাঙ্গপা ছাড়া এখানে তিনজনই বোধহয় মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম। তো মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম হিসেবে কেমন বাংলাদেশ একদম কৈশোর থেকে প্রত্যেকেই যে দেশে আমরা বেড়ে উঠেছি একটা একটা স্বপ্ন তৈরি হয়ে যায় যে আমরা কেমন দেশ চাই, কেমন বাংলাদেশ চেয়েছিলাম। এবং আজকে 50 বছরের মাথায় যখন দেখছি যে ভাস্কর্য নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে, স্থাপত্য নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে, তো এই রকমের জায়গাতে দাঁড়িয়ে আপনার কি কখনো মনে হয়েছে যে একটু একটু মিলাই যে কেমন বাংলাদেশ চেয়েছি বা এখনো কেমন বাংলাদেশ চাই? ধন্যবাদ কায়সার ভাই, সাম্প্রতিক বাংলাকেও ধন্যবাদ কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আমরা কেমন বাংলাদেশ চাই এটা কিন্তু আমার পূর্বপুরুষরা রক্ত দিয়ে লিখে গেছেন যে বাংলাদেশটা কেমন হওয়া উচিত। এই যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, বিজ্ঞান মনস্ক বাংলাদেশ, গণতান্ত্রিক চেতনার বাংলাদেশ, উন্নয়ন অগ্রগতির বাংলাদেশ, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করবার অনুপ্রেরণার বাংলাদেশ, এই বাংলাদেশ এইরকম হবে, এরকম হতে হবে, এই চেতনা নিয়ে আমার পূর্বপুরুষরা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন এবং সর্বশেষ রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে একটি স্বাধীন দেশের জন্ম দিয়েছেন, একটি সংবিধান আমাদের জন্য রেখে গেছেন। ও তার পরবর্তী ইতিহাসে অনেক চড়াই উতরাই রয়েছে। সামরিক বাহিনী আর সামরিক শাসন আমরা দেখেছি, গণতন্ত্রকে নস্যাৎ করবার অভিপ্রায় দেখেছি। গণতান্ত্রিক যাত্রা যখন শুরু হয় তখন নানা ধরনের ঘাত প্রতিঘাতে আসলে জর্জরিত হয়ে যায় আমাদের গণতান্ত্রিক সরকার। সেই সমস্ত অভিজ্ঞতা নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। সাম্প্রতিক সময়ের অভিজ্ঞতা হচ্ছে যে আমরা দেখলাম যখন মুজিব শতবর্ষ চলছে, বাংলাদেশ যখন 50 বছরে উত্তীর্ণ হতে যাচ্ছে, ঠিক সে সময় দেখা গেল ভাস্কর্য ইস্যু, বঙ্গবন্ধুর ভাস্কর্যকে আসলে আক্রমণ করা হলো। এটি হচ্ছে সেই জিনিসটাকে আক্রমণ করা হলো যেটি আমার পূর্বসূরীরা যে সংবিধান, যে বাংলাদেশ দেখবার স্বপ্ন দেখেছিলেন, যে লড়াই সংগ্রাম করেছিলেন, তাকে একটি বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো। অর্থাৎ সেটিকে প্রশ্নবিদ্ধ করবার জন্য ষড়যন্ত্র শুরু হলো। কারা করলেন? মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সেই শক্তি, যারা আসলে বিভাজনে বিশ্বাস করে, যারা ধর্মকে আশ্রয় করে ক্ষমতায় যেতে চায়, মানুষে মানুষে আসলে বৈষম্যের পাহাড় গড়ে তুলতে চায়, নৈরাজ্যকে গড়ে তুলতে চায়, সেই সমস্ত শক্তি আবার ধর্মকে ব্যবহার করা শুরু করলেন। ধর্মীয় বিষয় আসলে সামনে রেখে আমাদের ভাস্কর্য, বঙ্গবন্ধুর ভাস্কর্যকে আসলে আক্রমণ করলেন। কেন করলেন? তাদের আসলে উপলক্ষ যেটাই হোক, তাদের মূল লক্ষ্য তো অন্য জায়গায়। তারা হচ্ছে এই সরকারকে উপরে ফেলে দিতে চায়। স্বাধীনতার সম্প্রসাদ যাতে মানুষের কাছে না পৌঁছে, সেটিকেই কিন্তু তারা চাচ্ছিলেন যে অন্যদিকে নিয়ে যেতে।
বাংলাদেশে হয়তো অর্থনৈতিক বৈষম্য যেমন আছে, আমরা দেখলাম যে একটি সরকার যদি তার ধারাবাহিকতা রক্ষা করে, সেইখানে কিন্তু অর্থনৈতিক উলম্পনের একটা ক্ষেত্র তৈরি হয়। কয়েকদিন আগে আপনি জানেন যে নিজেদের অর্থায়নে একটি পদ্মা সেতুর মানে পদ্মা সেতুর এপার ওপার সংযুক্ত হলো। আরো কিছু অবকাঠামোর কাজ আছে, তখন এটা হয়তো চালু হবে। আপা হয়তো ঢাকায় কালে মধ্যে আসলে অথবা নিউজ দেখেন, ভাইদের তো প্রায়োগিক অভিজ্ঞতা রয়েছেন, যে মেট্রো রেল চালু হবে। বাংলাদেশের জন্য এটি অনেক বড় ধরনের একটি অবকাঠামো বটে আরকি। এবং বাংলাদেশ কিন্তু এখন সড়ক নেটওয়ার্কের আওতায় রয়েছে, এবং আমরা চাচ্ছি যে রেলপথের ইন্টার কানেক্টিভিটি হচ্ছে। উপমহাদেশ জুড়ে কিন্তু আমাদের যোগাযোগের একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। বন্দরের সর্বোত্তম ব্যবহারও ক্ষেত্র তৈরি হলো, এবং কিন্তু বাংলাদেশের যে ভাই একটা শ্রমশক্তির যে জায়গা আমি প্রশিক্ষিত আপনাকে লোক, ইন্টারাপ্ট আমরা করছি, দেখছি যে সেই জায়গাতে একটা জায়গাতে ইন্টারাপ্ট করছি। মানে এইগুলো তো আমাদের একটা স্বর্ণোজ্জ্বল জায়গা, এটা সত্যিকার হচ্ছে এই স্বপ্নগুলো হয়তো আমাদের স্বাধীনতার চাওয়ার সঙ্গে ছিল। কিন্তু একাধারে এই কথাগুলো কি আপনার আলোচনায় আসতে পারে কিনা? আমরা দুর্নীতিতে যে জায়গাতে আছি, এখনো দুর্নীতির জায়গাগুলো বা মানে এই যে দেখুন মৌলবাদের যে উত্থানটা হয়েছে, মানে আমরা তো ভেবেছি যে মুক্তিযুদ্ধের পক্ষে সরকার ক্ষমতায়, এবং আমরা বারবার দেখেছি যে এই জায়গাগুলোতে কোনো আপোষ ছিল কিনা বা আছে কিনা, সরকারি আপোষ আছে কিনা, যে কারণে আজকে স্থাপত্য শিল্পকে নিয়ে একটা চ্যালেঞ্জ, এবং আহ, মানে একদম প্রকাশ্যে এই চ্যালেঞ্জ গুলো ছড়া আমি হচ্ছে। কায়সার ভাই সেই এই জায়গাতেই যেতে কথাগুলো যাচ্ছিলাম যদি যে মানে আমাদের এই আপনার জায়গা অর্জনের থেকে, বিশেষ পাশাপাশি, করে আপনি তো সংবাদপত্রের মানুষ, হ্যাঁ, গণমাধ্যমের মানুষ। আমি হয়তো সেই জায়গাতে যেতাম আর একটু পরে, যে এই অর্জনগুলোর পাশাপাশি আমরা দেখি যে কিছু কিছু ভাবে প্রাতিষ্ঠানিক হ্যাঁ, সক্ষমতা ঠিক আছে। রয়েছে। আমি যদি হুম সেই জায়গা থেকে আসি, হয়তো বলবেন যে আসলে আমাদের এইখানে তো আমরা দেখি যে নানা ধরনের প্রাতিষ্ঠানিক সংকটের মধ্যে কারাপশন, এটা এর যে কারণে আসলে সাধারণ মানুষকে পেশ করতে হচ্ছে। ধরেন দুর্নীতি আছে, দুর্নীতির অভিপ্রায় আছে, সেই জায়গাটা আমরা দেখছি। রাজনৈতিকভাবে আপনি যদি দেখেন যে রাজনৈতিক দল আদর্শিকভাবে নেতৃত্ব দিলেও হুম এইখানে আবার আসলে জঙ্গিবাদ বলেন, মৌলবাদ বলেন, ধর্মাশ্রয়ী শক্তি বলেন, তারা আসলে কি করে মাথাচাড়া দিয়ে উঠলো? অর্থাৎ যে কাজটা সামাজিকভাবে রাজনৈতিকভাবে করার কথা ছিল, তার মানে হচ্ছে আমরা প্রপারলি সেটা করতে পারিনি, অথবা করার গতি যে ক্ষিপ্র গতিতে হওয়ার কথা ছিল, সেটি কিন্তু আসলে ধীর গতিতে গেছে। হুম সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই এটা একটা বিষয়। আরেকটি জায়গায় দেখবেন যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে সামাজিক অনাচারের কিছু বিষয় রয়েছে। হুম আমরা দেখছি যে মানবিক মূল্যবোধের কিছু অবক্ষয় হয়েছে। হুম সেই জায়গাগুলোর কিন্তু সেই সংকট রয়েছে, এবং কিছু আমরা অর্জন করেছি, কিছু জায়গায় আমরা পিছিয়ে রয়েছি। এই হুম পিছিয়ে রাখার জায়গায় যদি আপনি দেখেন প্রাতিষ্ঠানিক সক্ষমতার কারণে আসলে দেখা গেছে যে কিছু কারাপশনের বিষয় রয়েছে। তো আবার কোথাও আমরা দেখি যে মানবিক মূল্যবোধের কিছু অবক্ষয় যেমন আমাদেরকে তৈরি হয়েছে। আবার হুম আমরা দেখা গেল যে এই সমস্ত সরকারের চলমান কার্যক্রমের অংশে মৌলবাদ, জঙ্গিবাদ বা ধর্মাশ্রয়ী শক্তি আসলে বেড়ে উঠেছে। হুম কেন হলো? নিশ্চয়ই তো আমাদের কিছু একটা গ্যাপ রয়েছে। এখন হুম মৌলবাদ নির্মূল করবার দায়িত্ব কিন্তু এককভাবে কোনো রাজনৈতিক দলের না। মৌলবাদকে হুম নির্মূল করতে হলে, ধর্মাশ্রয়ী শক্তিকে পরাস্ত করতে হলে, পরাজিত করতে হলে, বিধ্বস্ত করতে হলে, ধ্বংস করতে হলে আমাদের কিন্তু শিক্ষার ক্যারিকুলাম, সাংস্কৃতিক মান, সামাজিক চেতনার স্তর, এগুলো আসলে উন্নয়নের প্রশ্নটা যুক্ত রয়েছেন। এখন হুম মানসম্পন্ন শিক্ষার স্তর উন্নয়নের জন্য কিছু কাজ তো অবশ্যই আমাদের বাকি রয়েছে। শুধুমাত্র আমরা একাডেমিক পড়াশোনায় যত গুরুত্ব দিচ্ছি, অর্থাৎ জিপিএ 5 পাওয়ার আসলে স্বপ্নটা আমাদেরকে হুম যেভাবে তাড়িয়ে ফিরছেন, শিক্ষাবিদ ফারুক ভাই হয়তো হুম আরো ভালো বলবেন। তার চেয়ে বেশি প্রয়োজন ছিল আমাদের সাংস্কৃতিক চেতনাগত একটি উলম্পনের জন্য কারিকুলাম অ্যাক্টিভিটিস এর একটি জায়গা তৈরি করে দেওয়া। কিন্তু বাংলাদেশে আমরা কি দেখেছি যে নানা সময় শিক্ষা ব্যবস্থার যে ক্যারিকুলামের অবস্থার আসলে একটা ভঙ্গুর দশা রয়েছে। এবং সেই জায়গার পরে হুম এই সরকার আসার পরে যতটুকু মেরামত আরো বেশি প্রত্যাশা করি, সেই প্রত্যাশা পূরণের জায়গাতে তো কিছু সীমাবদ্ধতা আমরা অবশ্যই দেখি। আর হুম করাপশনের কথা যে আপনি বলছেন যে দুর্নীতি হচ্ছে, আমাদের দুদক কাজ করছে, এবং মানে দুর্নীতির অভিপ্রায় নিয়েও কাজ হচ্ছে, দুর্নীতির অভিপ্রায় বা দুর্নীতির কর্মযজ্ঞ নিয়ে কাজ করেছেন। আবার এই দুর্নীতির অভিপ্রায় এবং কর্মযজ্ঞ নিয়ে আমরা দেখলাম যে পদ্মা সেতু নির্মাণের আগে বিশ্ব ব্যাংক এবং তাদের সহযোগী সংস্থাগুলো যে কলঙ্কের তিলক আমাদের কপালে এঁটে দেওয়ার অপচেষ্টা করেছিল, সেটার কিন্তু একটি দাঁত ভাঙার জবাব দিয়েছে। অর্থাৎ আমাদের রাজনৈতিক দূরদর্শিতা এবং অর্থনৈতিক সক্ষমতায় কিন্তু পদ্মা সেতু আসলে হচ্ছে, এটি একটি মাইল বাহ। ফলক। আচ্ছা এখন তবু ভাই, আমরা আপনার কাছে আসছি
আপনার কাছে আরেকটা জায়গা যেটা খুব জানতে চাইবো গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে, আমি আসছি আপনার কাছে পরে। এখন মোহাম্মদ ফারুকউদ্দিনের কাছে আসতে চাই। আপনি তো আহ, ছাত্র সমাজ বিজ্ঞানের ছাত্র হবার সুবাদে এই যে পরিবর্তনগুলো হচ্ছে, নিশ্চয়ই আপনার নিজের মাঝে একটা ব্যাখ্যা আছে। কিন্তু একটা ব্যাপার হলো আহ, মানে ওই জায়গাটাতে আমি একটু ফোকাস থাকতে চাই, কারণ এটা আমাকে প্রচন্ড ভাবে বেদনাহত করছে যে মুক্তিযুদ্ধ যখন হয়, মূলনীতির একটা তো মানে একদম প্রধানতম একটা পিলার ছিল ধর্মনিরপেক্ষতা, এবং আমরা এর আগেও কথা বলেছি যে বঙ্গবন্ধু এই ধর্মনিরপেক্ষতার একটা নতুন ব্যাখ্যা দিলেন, যেটাকে এই দেশে আমরা ইন্টারফেইথ বলি। সেকুলারিজমের এইখানে যে অর্থ, এই অর্থের বাইরে একটা ওরিয়েন্টাল ইন্টারপ্রিটেশন করলেন, এবং এটাকে আমরা ইন্টারফেইথ বলি। এই দেশে সমস্ত ধর্মের মানুষ পালন করবে তার ধর্ম, দরকার হলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও থাকবে হয়তো। কিন্তু যে সরকার এই ধরনের একটা রাজনৈতিক দর্শন নিয়ে আসলো, এবং এই সরকারের মধ্য দিয়েই আমরা কিন্তু ওয়াজ মাহফিল আগেও দেখেছি, আমরা দেখেছি এই সরকারের মধ্য দিয়েই দেখলাম যে স্কুল কলেজের যে টেক্সট গুলো, পত্র পত্রিকায় এখন আমি জানি না এটা কতটা সত্য, টেক্সট গুলোতে রবীন্দ্রনাথের লেখা থাকবে কিনা এটা নিয়ে প্রশ্ন, যতীন্দ্রমোহন বাগচির লেখা থাকবে কিনা এটা নিয়ে প্রশ্ন। এবং এই সরকারের মধ্য দিয়েই কিন্তু এই টেক্সট গুলোতে একটা বিশদ পরিবর্তন হয়েছে। মাঝে মাঝেই দেখেছি, ফেসবুকের সুবাদে আরো বিশদভাবে জানতে পারি। তো এই যে এবং এখন যেটা দেখলাম, এর আগে এই 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 ব্যাপারটা ছিল কিনা জানি না, এখন যেটা দেখছি যে একদম প্রকাশ্যে, এর আগে কিন্তু এইভাবে মানে এখন সরকারও দেখলাম একটা হয়তো অনুমনীয় ভূমিকায় যাবে, কারণ বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দেওয়া হয়েছে, কিন্তু এর আগেও দেখলাম লালনের ভাস্কর্য নিয়ে প্রকাশ্যে কথা বলা হচ্ছে। সরকার দেখলাম ওইসব জায়গাতে বেশ নমনীয় ভূমিকা পালন করেছে। আপনার কাছে এটাও জানতে চাই যে এই বাংলাদেশ আপনার প্রত্যাশায় ছিল কিনা, বা আপনার স্বপ্নের ভিতরে ছিল কিনা। টিএম আহমেদ কায়সার, আপনাকে অনেক ধন্যবাদ এবং সাম্প্রতিক বাংলাদেশকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই সেটে আজকে ডাকার জন্য। আমি অত্যন্ত আপ্লুত আমাদের শামীমা আপার প্রথম যে বক্তব্যটা উনি বলেছেন, বিশেষ করে একটা প্রাইজ ইম্পর্টেন্ট না, এই প্রাইসটার যে লিগেসি থেকে থাকে তার সাথে, হ্যাঁ, এটার ইমপ্লিমেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট। সোসাইটিতে ডেসিমিনেট করা তার ফিলসফিটা, এই যে মেসেজটা উনি দিয়েছেন, আমার মনে হয় যে জনসাধারণের মধ্যে সুন্দরভাবে জিনিসটা, আরো যারা প্রাইজ পান তাদের মধ্যে এই উপলব্ধিটা থাকা খুব প্রয়োজন। কায়সার, আপনার প্রশ্নের আনসার আমি দিচ্ছি। আমি একটু শুরু করি আমার ঠিক আছে। তপু ভাইয়ের বক্তব্যের মানে প্রথম প্রশ্নের এই নিরিখেই আমি কেমন বাংলাদেশ চাই। প্রশ্ন আমার আনসারটা প্রথমে হবে, আমার আনসারটা খুবই ইউটোপিয়ান, কাল্পনিক কিছুটা হয়ে যাবে। আমাকে যদি বলেন আমি কিরকম বাংলাদেশ চাই, আমি অবশ্যই রাজাকার মুক্ত একটি বাংলাদেশ চাই। আমি রাজাকারের মানসিকতা পোষণ করে এই ধরনের জেনারেশন ছাড়া একটি বাংলাদেশ চাই। আমি সেই বাংলাদেশ রাজনৈতিকভাবে চাই যে ফিলোসফি দিয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ। আমি সেই বাংলাদেশ চাই। আমি ডাবল প্যারালাল জেনারেশনের বাংলাদেশ চাই না, যে বাংলাদেশে একসাথে মুক্তিকামী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জেনারেশন তৈরি হবে, আবার একই সাথে আরেকটা জেনারেশন তৈরি হবে যারা আসলে মুক্তিযুদ্ধের চেতনা কি সেটা ধারণ করতে চায় না বা বুঝতেও চায় না আসলে। তো এর প্রত্যেকটার যদি বেসিক জায়গাটাতে আমরা আসি, আমাদের তপু ভাই একটু হিন্টস দিয়েছেন, এটা এককভাবে কোনো দল বা ব্যক্তি বা কোনো সংগঠন করতে পারবে না। তার জন্য প্রয়োজন কিন্তু সামাজিক সচেতনতা এবং একটা সামাজিক আন্দোলন প্রয়োজন। আপনি একেবারে সত্যিকার অর্থেই বলেছেন যে এটা আজকে একদিনে কিন্তু তৈরি হয় নাই। আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্যে তারা আঘাত করেছে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বা মৌলবাদী গোষ্ঠী, তাদের কিন্তু শক্তি ধীরে ধীরে সঞ্চিত হয়েছে সেই 75 এর পর থেকে একেবারে 2020 পর্যন্ত। তারা লাই পেয়ে 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 কিন্তু একেবারে রাষ্ট্রযন্ত্রের ভিতরে ঢুকে গেছে। আপনি দেখবেন, আপনারা হয়তো প্রবাসে আছেন, ওখানেও দেখতে পাবেন। আমি যেহেতু আপনার দেশে বেশ কিছুদিন ছিলাম, আমি সেখানেও দেখেছি কিন্তু প্র্যাকটিস গুলো আমাদের দেশেও, যে আপনি তার সাথে আলোচনা করতে গেলে এই বর্তমান জেনারেশনের সাথে যদি একবার ব্যক্তিগত জায়গা থেকে আপনি ইন্টারেকশনে যান, তাহলে তার আলোচনা থেকে বুঝতে পারবেন যে হাউ মাচ ডু দে ফেল অ্যাবাউট দ্য কান্ট্রি,
what sort of patriotism they have got, you will have a lot of questions about there. এবং আমি জানি না আমরা কেন স্কুলে বা একেবারে ছোটবেলায় যখন মূল্যবোধ পেনিট্রেশনের সময় একেবারে কিড অবস্থায় যারা যারা স্কুলে যায়, ঠিক এই অবস্থাতে আমরা অন্ততপক্ষে একই ধরনের শিক্ষা ব্যবস্থা কেন আমরা তৈরি করতে পারছি না। আমি ক্লাস 10 বছর বয়স পর্যন্ত একটা বাচ্চাকে ডিফারেন্ট আমি একটা কহর্ট হিসাবে কেন আমরা এদেরকে তৈরি করতে পারতেছি না, তাদের মধ্যে ভ্যালুস গুলো ইন্টারনালাইজ করে দিতে পারতেছি না কেন? এটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার সত্যিকার অর্থে আমি বলবো একটা বড় দুর্বল দিক। তপু ভাই অল্প করে ইঙ্গিত করেছেন। ইভেন আপনি এসএসসি পাস অর্থাৎ ম্যাট্রিকুলেশন, আপনাদের এখানে জিসিএসসি বা ম্যাট্রিকুলেশন যেটাকে বলে, আমাদের এখানে এসএসসি আমরা পাস করি, কেউ আগে বলা হতো। আপনি দেখেন এখানে কত ধরনের ডিগ্রি দেয়া হচ্ছে। যদি এই শুরুতেই একেবারে জেনারেশনটার শুরুতেই যদি তাকে আমরা ডাইভার্সিফাইড করে দিয়ে দেই, তার কাছ থেকে আপনি একই টাইপের আউটকাম কিভাবে পরবর্তীতে এক্সপেক্ট করবেন? ইট শুড নট বি এক্সপেক্টেড। অতএব আমি কিন্তু মানে কি বলেন যে আমি কোনো হতাশ ব্যক্তি নই, আমি অবশ্যই অপটিমিস্টিক একজন মানুষ, আমি পেসিমিস্টিক না। বাট আমি মনে করি যে স্টিল আমাদের গোড়ায় গলদ আছে এবং রাষ্ট্র সেই দায়িত্বটা পালন করা খুব জরুরি। এবং সেটার জন্য অর্থাৎ একেবারে সত্যিকার অর্থে যে আপনি যেটা বলেছেন আর কি, বা তপু ভাইও যেটা ইঙ্গিত করেছেন, আমাদেরকে যদি বাংলাদেশ স্বাধীন দেশ, আমরা সৌভাগ্যবান যে আমরা জন্ম নিয়েছি, আমরা যুদ্ধ দেখি নাই, আমাদের বাচ্চারা যুদ্ধ করেছেন, তারা দেশটা স্বাধীন করেছেন। এই সময়টা কি ছিল, কনটেক্সটটা কি ছিল, কালচারটা কি ছিল এবং কি কনটেক্সটে আমরা দেশটা স্বাধীন করতে পেরেছি, এই লিগেসিটা আমরা কিন্তু এই জেনারেশন ধরে রাখতে পারতেছি না। তার মানে হতাশ না যে সবাই, তা না। বাংলাদেশ আছে বলেই এখানে আজকে হুজি তৈরি হচ্ছে, আপনার বিভিন্ন আইএস এর আছে, তারপরে কি বলে লস্করি তৈয়বা আছে, জামাত আছে, হেফাজত আছে। এই যে কালচার গুলো প্যারালাল তো বাংলাদেশে এরা বেড়ে উঠতেছে, মহিরুহ আকারে কিন্তু তারা বড় হয়ে যাচ্ছে। হোয়াই? এটা কিন্তু একা কোনো দল বা সরকারের কিন্তু দায়িত্ব না যে এটা তারা, অবশ্যই সরকারি না, পৃষ্ঠপোষকতা প্রয়োজন। দায়িত্ব তো না, কিন্তু আমরা বলছি যে স্ট্র্যাটেজিক জায়গা থেকে, একটা স্ট্র্যাটেজিক জায়গা থেকে ধরুন এই যে মানে প্রায় 49 বছর আগেও মানুষরা একটা ঐকমত্যের জায়গাতে ছিল যে আমরা একটা দেশ বানাবো, যে দেশের মূল নীতি থাকবে ধর্মনিরপেক্ষতা। এবং এর মধ্য দিয়ে সরকারের যে কৌশলগত যে জায়গা, যে সরকারগুলো এসছে এর আগে, কায়সার খুবই সুন্দর বলেছেন। আমি আসলে গত 5ই ডিসেম্বর যখন বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত হয়, পরের দিনই আমার বিশ্ববিদ্যালয়ে ইনস্ট্যান্টলি আমরা একটা প্রতিবাদ করি এবং সেখানে ইনস্ট্যান্টলি আমার মাথা থেকে একটা জিনিসই, আমি আমার শুরুর বক্তব্যটাই বলেছিলাম যে 1971 সালে 25শে মার্চ কালরাত্রি যুদ্ধ যখন লাগে, বাঙালি জাতি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, ওরা নারায়ে তাকবীর বলে যুদ্ধে যায় নাই, সবাই জয় বাংলা বলে যুদ্ধে গিয়েছে। অতএব বাংলাদেশ বেড়ে উঠবে, বাংলাদেশ গড়ে উঠবে, বাংলাদেশ চলবে, বাংলাদেশ উন্নত হবে জয় বাংলা স্পিরিটে, নারায়ে তাকবীরের স্পিরিটে না। কারণ ওই জয় বাংলা একজন মুসলমানও বলেছে, একজন হিন্দু বলেছেন, একজন খ্রিস্টান বলেছে, একজন বৌদ্ধ বলেছে, একজন গরিব বলেছে, একজন কৃষক বলেছে, একজন ছাত্র বলেছে, একজন রাজনীতিবিদ বলেছে, সবাই বলেছে। অতএব সেই বাংলাদেশকেই ধরে রাখবো, ওইটাই হচ্ছে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। আমার পরিচয় এখানে বাঙালি পরিচয় হবে, আমার জাতের পরিচয় আমি বাঙালি, ধর্ম আমার কৃষ্টির একটা বিষয়, আমার অন্য পরিচয়, এটা পারিবারিক সূত্রে আসা একটা পরিচয়, এটা আমার কোনো অ্যাচিভড স্ট্যাটাস না, এটা কিন্তু অ্যাসক্রাইবড। অতএব সেই পরিচয় তো তার হবেই, তার কালচারে আমি 5 বেলা নামাজ পড়ি, আমার অর্থ থাকলে আমি হজে যাই, আমি জাকাত দেই, সেটা তো পার্ট অফ মাই কালচার। এইটাকে আমি আমার রাজনীতি, রাষ্ট্র ক্ষমতা সেই জায়গায় কেন নিয়ে আসার মতো সাহস পাচ্ছে, সেই জায়গাটাতে আমাদের হিট করতে হবে, ওরা যাতে কোনোভাবেই আসতে না পারে। এবং এটা আমরা এই দুর্বলতার বাহ, সৃষ্টি আমরা করেছি আসলে, এটা বিশেষভাবে 75 এর পর থেকে পেনিট্রেশন অফ ইসলাম উইদিন দ্য কনস্টিটিউশন, এইটা যে শুরু হয়েছিল, জিয়া শুরু করেছিলেন, এই যে খুনি জিয়া যেটা শুরু করেছিলেন, লিগেসিটা একেবারে আজ পর্যন্ত টেনে নিয়ে যেতে হচ্ছে ইভেন বর্তমান সরকারকেও। আই ডু বিলিভ বাহ, ইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা ওখানে একটু মানে যে জায়গাটাতে এখন তো এর আগে যে জায়গাগুলো হয়েছে এটা তো সত্যি আগের সরকারগুলো, কিন্তু এই সরকারকে তো আমরা আমাদের বিশ্বাস যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একটা সরকার, তাদের তো এই কমিটমেন্টের জায়গাতে কনভিকশন থাকার কথা। শত্রু মিত্র যে মানে সেন্স গুলো, এগুলো তো কনভিকশনের জায়গা থাকার কথা। এবং যখন দেখি যে এই অনমনীয়তা বা এই যে দীর্ঘদিন ধরে থাকার পরেও এখন পর্যন্ত আমাদের টেক্সট গুলো, একাডেমিক টেক্সট গুলো ওই অর্থে প্রগতিশীল হতে পারলো কিনা,
এটা একটা প্রশ্ন। আমরা এখন শাহরুপার কাছে যাচ্ছি। শাহরুপা, হ্যাঁ কায়সার, আপনি তো আমাকে না আসলে মুক্তিযুদ্ধে তপু, তারপরে ডক্টর ফারুক, সাজ্জাদ এবং আপনি নিজে কায়সার আমাকে ওই জায়গাটুকুতেই নিয়ে আসলেন। আমার একটা প্রচলিত কথা, আমার প্রচলিত কথা না, একটি প্রচলিত কথা আমি প্রায়ই ব্যবহার করি। সেটা বলি, কাঁচাতে না নোয়ালে বাঁশ পরে করে ঠাস ঠাস। আমরা জানি বাঁশঝাড়ের বাঁশ যখন প্রথমে হয় তাকে যে কোনো দিকে আপনি নোয়াতে পারবেন, কিন্তু যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু ঠাস করে গিয়ে বাড়ি খায়। তো এই এই দুটো জায়গায় কিন্তু আমার আগের সম্মানিত দুই ব্যক্তিবর্গই উল্লেখ করেছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা। এখন এখানে আজকে আপনারা আমার পরের প্রজন্মের আছেন, আপনারা 4 জন, আমি আগের প্রজন্মের। আমরা ওই স্বপ্নটা দেখে বাংলাদেশের জন্ম হয়েছে। নিজে মুক্তিযোদ্ধা বন্ধুদের পাশাপাশি থেকেছি, সরাসরি অস্ত্র আমাকে নিতে হয় নাই। কিন্তু বাংলাদেশের যে জনগণ সবাই আসলে মুক্তিযুদ্ধের জন্য তখন যুক্ত হয়েছিলেন। আমি এটা বলি আর একটা কথা, যে কয়েকটা চিটা ধান ছাড়া, সবগুলো সোনার ধান, কয়েকটা চিটা ধান ছাড়া। তা আবার ফেরত আসি ওই কথাতে, আমরা বাস্তব জীবনে কি শিখি একটা পরিবার থেকে? একটা যে পরিবারে জন্ম নিই, আমরা সেই পরিবারের যে ধর্ম আছে, ওটা বাড়িতে যে ধর্মীয় যে সংস্কৃতি আছে তার থেকে আমরা এটাকে রপ্ত করি। 2, আরেকটা রপ্ত করি, কারণ বড় হয়ে ওই সন্তানটি চাকরি বাকরি কি করবে, তার জন্য কি বিদ্যা শিক্ষা দরকার। তো সেটা ইংরেজি হতে পারে, সেটা বিভিন্ন বিষয়ে আরো বেশি মানে উচ্চতর বিদ্যা হতে পারে, এবং সেটা হচ্ছে যাতে বেঁচে বর্তে ভালোভাবে খাওয়া যায়। প্রথমটা হলো পারলৌকিক জীবনে খাওয়া যাওয়ার জন্য আরেকটা ব্যাপার আছে, সেটা হলো ধর্ম। এটাই একটা বিরাট একটা লোভ। ইহ জগতে কি হচ্ছে না হচ্ছে, বড় লোভ হচ্ছে আমি পরজগতে যাতে আমি খুব আরামে আয়েসে থাকতে পারি, তার জন্য আমাকে কল্যাণ কিছু কাজ করতে হবে, আমার নিজের জন্য করতে হবে, পরের কথা নয়, আমার নিজের জন্য। আমি আরেকজনকে যখন ধর্মের কথাতে উদ্বুদ্ধ করব, তাও আমার কিন্তু সওয়াব হবে বলে। তো এই ব্যাপারটাকেই লক্ষ্য রাখতে হবে। তৃতীয় কথাটা কি, সেটা হলো দেশ। আমি নিজে বলি, দেশপ্রেমটা একেবারে ছোটবেলার থেকে ধর্মের মতো করে শিক্ষা দিতে হবে। ধর্মের মতো করে শিক্ষা দিতে হবে, 3 বার বলি, ধর্মের মতো করে শিক্ষা দিতে হবে। যে সন্তান খাবার টেবিলে শুনবে যে দেশ কত বাজে হয়ে গেছে, কত খারাপ হয়ে গেছে, কি করে পয়সা রোজগার করা যায়, কি করে মানে কারচুপি করা যায়, কি করে 2 ইঞ্চি রাস্তা বাদ দিলে নিজের পকেটে, এগুলো দেখে যে সন্তান বড় হবে, তার তো দেশপ্রেম গজাবে না। এটা হলো পারিবারিক পর্যায়ে। স্কুল পর্যায়ে যেটা হলো, আমরা জানি ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা আছে, আমার আগের বক্তারা খুব সুন্দর করে বলেছেন, আমি তার মধ্যে যাচ্ছি না। আমরা শুধু বলছি কি, একমুখী নয়, 3টাকে সমন্বয় সাধন করতে হবে। সমন্বয় সাধন করতে হবে, কিসের ভিত্তিতে করতে হবে আমি বলতে চাই, সেটা হলো যে মানুষকে যে সন্তানটি বড় হচ্ছে তাকে বিজ্ঞান, আমরা এবার কোভিড তো বড় প্রমাণ, এটাকেই যদি সরকার এখন কাজে লাগায়, যে কত মানুষ যে দোয়া করে, তাবিজ পড়ে, জুম্মার নামাজ করেও শহীদ হয়ে গেছেন, কোভিড তো আটকাতে পারেননি, কিন্তু মাস্ক যদি পড়েন তাহলে তিনি বেঁচে যাচ্ছেন। তো এরকম যখন কিছু কিছু প্রমাণ আসে, তখন ধর্মের সঙ্গে বিরোধিতা করতে হবে না। বিজ্ঞান এবং শিক্ষা এবং যুক্তিবাদী মানুষ তৈরি করার দরকার আছে। কোন ধর্মকে হেয় করে তাকে এটা তাকে শেখানোর দরকার নেই। সমন্বিত শিক্ষা ব্যবস্থায় একটা ব্যাপার থাকতে হবে, আমাদের ভবিষ্যতের সন্তানরা যাতে যুক্তিবাদী এবং বিজ্ঞান নির্ভর হয়ে বড় হন। এখন এখানে স্বার্থান্বেষী মহল কি করেছেন, সেটা হচ্ছে একটা দমন নীতি নিয়েছেন। জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এগুলোর ভিত্তিতে আমাদের দেশ হয়েছে। এবং কেমন বাংলাদেশ চাই আমরা, সেরকম বাংলাদেশ চাই, যাতে এই 4টি নীতিমালার বাস্তবায়ন হয়েছে, আমরা সেটা চাই। সবগুলোকে যদি আমরা একটা সরল বাক্যে নিয়ে আসি, সেটা হচ্ছে সামাজিক ন্যায্যতা। ন্যায্যতা ধর্মে, ন্যায্যতা অধিকারে, ন্যায্যতা
ধর্মচর্চায় ন্যায্যতা নিজের প্রাপ্তি অপ্রাপ্তিতে। তাহলে ন্যায্যতার ব্যাপারটাই যখন চলে যায়, তখন কি হয়েছে? ধর্মের অপব্যবহারে একটা শীর্ষবাদিতা গজিয়েছে যে আমার ধর্ম শ্রেষ্ঠ। সাম্প্রদায়িকতা যেটা, সেটা গজানোর কারণে কি হয়েছে? অন্যকে আমরা হীন করে দেখতে শুরু করেছি। উগ্রবাদ জন্ম নিয়েছে, আমরা একটা চরম একটা অবস্থানে গেছি। সবশেষে বলবো বৈষম্য করতে করতে আমরা নিজেকে বড় করতে গিয়ে অন্যকে একেবারে হীন করে তুলেছি। আবার ঘুরে আসি, তাহলে হলো গিয়ে মূল কথা, কোনো কিছুতেই আমরা ন্যায্যতাকে জায়গা দেইনি। এই ন্যায্যতার জায়গাটা একেবারেই ছোটবেলায় বোঝাতে হবে। আমি স্কুল পর্যায়ে আমরা বিজয় ফুলের মাধ্যমে এটা বলি, বিজয় ফুলের 5টা পাপড়ি আছে, 5টা জাতপাতের মানুষ আমাদের দেশের, সবগুলো পাপড়ি সমান। নৃগোষ্ঠীর যতটুকু অধিকার একজন মুসলমানের ততটুকু অধিকার, একজন খ্রিস্টানের ততটুকু অধিকার, এবং তার মাকে সে যতটুকু ভালোবাসে আমিও আমার মাকে অতটুকু ভালোবাসি। বাংলাদেশে হচ্ছে আমাদের মা, কাজে এই মার কাছে তো কেউ মানে ছোট মাপের বড় মাপের হতে পারেন না। আমি বলবো যে ধর্মীয় মানসিকতা যাদের আছে তাদেরকে ওটাই আমরা বলতে পারি। সৃষ্টিকর্তা যদি আমাদেরকে নানান ধর্মের, নানান বর্ণের, নানান রকমের মানুষ তৈরি করতে পারেন, তার কাছে তো কোনো বিভেদ নাই। তোমার কর্মফল তুমিই ভোগ করবে। তাহলে আমি মানুষ হয়ে কেন বিভেদ তৈরি করি? তো এই ব্যাপারগুলোতে আমার মনে হয় পরবর্তী পর্যায়ে বলবো, কি হয়ে গেছে সেটা তো আমরা সবাই দেখেছি। আমরা একটা স্বপ্ন নিয়ে বাংলাদেশ চেয়েছি এবং আমরা জানি যে ধর্ম আমাদেরকে সেই শান্তি দিতে পারেনি, কিন্তু পরবর্তী সময় তার প্রমাণ রাখতে পারিনি যে ধর্ম হলে যে অশান্তি হয়। সেই প্রমাণটা কোথায় যাবে? যুক্তিবাদিতা নেই বলে সেই প্রমাণটা আমরা করতে পারিনি। যুক্তিবাদী মানুষ তৈরি করিনি বলে আমরা তারা সেটা বুঝতে পারিনি। এখন যদি মনে করি যে আমরা আমাদের মধ্যে বিজ্ঞান মনস্কতা আনবো এবং আমাদের আদি জায়গাতে ফেরত যাব, পরবর্তী প্রজন্মের কাছে কি হয়েছে, তারা একটা দেশ পেয়ে আমি খুবই আশাবাদী। আজকে 4 জন মানুষ আমার পরবর্তী প্রজন্মে, তারাও দেখে আমার মতো স্বপ্ন দেখে, আমার মতো বাংলাদেশ চায়। আমরা তো এই বাংলাদেশ মনে করেছিলাম জন্ম হবে, এরা তো এর মধ্যে জন্ম হয়ে অনেকে বলে যে তুমি যখন তোমার প্লেটে খাবার পেয়ে যাও ওটার মর্যাদা দাও না। না, আমার পরবর্তী প্রজন্মে এরা তো তার মর্যাদা দিচ্ছে। কারণ কি? তারা জানছে যে ওই নীতিতে আমরা টিকে থাকতে পারিনি বলে আজকে আমাদের এই দুর্ভোগ হয়েছে। অর্থাৎ আছেন, তাহলে কি হচ্ছে? এটা বলছি যে আজকে আমাদের 4-5 জন একত্র হয়ে যেটা বললাম যে সমমনা মানুষ, অর্থাৎ হচ্ছে আমরা আমরা যখন দৃষ্টি মেলি তখন কি হয়, আমরা দেখি ম্যাক্রো লেভেলে তার ফলাফলটা দেখি। মাইক্রো লেভেলে যদি চোখ নিয়ে আসি তখন দেখব যে এই এক একটি আঁশের মধ্যে কোন কোন গিট্ট পড়েছে, এবং ওই ছোটভাবেই ওই গিট্টগুলো ছাড়াতে হবে এবং ছোট জায়গায় জল দিতে হবে, ওই গাছেরই কর্তন করতে হবে। বড় স্বপ্ন দেখার দরকার নাই। যে এলাকায় আছে, আমরা 4 জনের 4 রকম আছে, আমাদের ওই গোড়াতে গিয়ে দেখতে হবে। আরেকটু পরে বলবো, আরো কিছু চিন্তা ভাবনা আছে আমার মনে। সবাই মিলে আমরা একটা জায়গায় অন্তত কিছু বলতে পারবো কি করা যায়। আমরা তো জানি যে এই জায়গায় ঠেকে গেছি, সত্যিকার অর্থে কি এই জায়গাটায় আসবো আমরা জানতাম। 100 বছরের স্প্যানিশ ফ্লু হয়, 50 বছরে একটি জাতি জিজ্ঞাসার মুখোমুখি হয়। আমরা 9 মাসে যুদ্ধ করেছি, আমার পরিবারের কেউ ধর্ষিত হন নাই। এই 4 জনের মধ্যে জানি না কেউ হয়েছে কিনা। প্রত্যেকের পরিবারে একটি মেয়ে ধর্ষিত হতো, প্রত্যেকের পরিবারের একজন প্রাণ দিত, প্রত্যেকের ঘর পোড়ানো হতো, তাহলে আমরা আজকে এই অবস্থায় আসতাম না। সুতরাং যে কষ্ট আমরা না করে পেয়ে গেছি আমাদের দেশ, মুক্তিযুদ্ধে আমরা প্রত্যেকে যে ভোগান্তিটা করার দরকার ছিল হয়নি বলে এই ভোগান্তিটা আমাদের এখন হচ্ছে। এটাই পৃথিবীর নিয়ম, হতে হবে। এবং হয়তো আমি বাঁচবো না, কিন্তু রে ভাই তোমরা আসলে সেই বাংলাদেশ হয়তো দেখে যাবে। বাহ, খুব একটা প্রত্যয়পূর্ণ কথা শারপা। এটা আপনার কাছে আসছি আবারও, এবং নিশ্চয়ই আমার কাছে, আচ্ছা আমি যে জায়গাতে যেতে চাই, তো তপু ভাইয়ের কাছে একটা জায়গা প্রশ্ন ছিল আপনার। আমাদের এটা একটা বার্নিং প্রশ্ন।
একটা জ্বলন্ত প্রশ্ন সমস্ত দেশেই, সারা পৃথিবীব্যাপী দেখছি যে গণমাধ্যম নানাভাবে আক্রান্ত হয়। এখন বাংলাদেশেও আজকে 50 বছর হলো মুক্তিযুদ্ধের, প্রায় 50 বছরে পদার্পণ করতে যাচ্ছি। আপনি একজন সাংবাদিক ইউনিয়নের নেতা, এবং আপনি কি আপনার কাছে কি মনে হচ্ছে যে যে এখন যে বাংলাদেশে এই অবস্থায় বলছি, কারণ তিলে 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 হয়তো এই অবস্থায় আমরা এসেছি, যে অবস্থায় আছে এটা, আহ, আপনি কি এই এই অবস্থায় খুশি, যে বা আপনি কি মনে করেন যে আমরা সংবাদপত্র বা গণমাধ্যম 50 বছরে যে জায়গাতে থাকার কথা আমরা ঠিক সেই জায়গাতেই আছি? শুরুতেই আমি আসলে ওই মানে কবিরা যেহেতু অন্তর্দৃষ্টি সম্পন্ন হয় আর সাহিত্যের এক মহাপরাক্রমশালী অবস্থার উত্তরণ ঘটিয়ে কবি শামীম আজাদ যা বলেছেন এটি কিন্তু অনেক অংশেই উপসংহার, এবং আমার প্রাণেও কিন্তু তার সেই মহাকাব্যের যে কথাগুলো তিনি স্মরণের সেটাই অনুরণিত হয়। এখন গণমাধ্যম তার স্বাধীনতার কথা বলছেন। গণমাধ্যম স্বাধীনতা এর সাথে আসলে দায়িত্ব কর্তব্যের সংশ্লিষ্টতাকেও আমি বলতে চাই যে সংযুক্ত করে। হুম, হুম, 50 বছরে তো গণমাধ্যমের নানা ধরনের বিবর্তন ঘটেছে। বিশেষত আপনি যদি 60 দশকের গণমাধ্যম দেখেন, তার মূলত চরিত্র ছিল হচ্ছে রাজনৈতিক শক্তি আর কি। রাজনৈতিকভাবে একটা জিনিস বাংলাদেশকে ওন করতো, বাংলাদেশের মানুষকে ওন করতেন। 70 দশকের পরে আমরা আসলে দেখলাম যে সামরিক সরকার তাকে টিকিয়ে রাখবার জন্য গণমাধ্যমের বিনিয়োগ শুরু করলেন। তার পরের দশকে আমরা দেখলাম কর্পোরেট কালচারের নামে আসলে রুটি রুজি মানুষের কাছে পৌঁছে দেওয়ার, বার্তা পৌঁছে দেওয়ার চেয়ে আসলে নিজের প্রোটেক্টিভ এরিয়া আসলে তৈরি করা হলো। এর একটি পর্যায়ে আমরা আসলে দেখলাম যে প্রযুক্তির উৎকর্ষতা সাধন হলো, আসলে বাংলাদেশের সংবাদপত্র গণমাধ্যমের প্রধান ধারা হলে পরবর্তীতে আমরা দেখলাম রেডিও টেলিভিশন অনলাইনের সম্পৃক্ততা। আর এই সবের মাঝখানে আমরা সর্বশেষ এসে দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটি কখনো প্রতিযোগী গণমাধ্যমের হয়ে উঠছে, কখনো সহযোগী হয়ে উঠছে আর কি। এ, আমরা তো আসলে গণমাধ্যমের স্বাধীনতা চাই। স্বাধীনতাটা কি? অবশ্যই আইনি কাঠামোর মধ্যে আর কি। যদি শুরুতে আমাকে বলেন যে গণমাধ্যমের অনেক বিষয়ে আসলে সম্পাদকীয় স্বাধীনতার কাঠামোর ভেতরে আসলে অনেক সময় অবরুদ্ধ হয়ে পড়ে। বিজ্ঞাপনদাতার ইন্টারেস্টটা তখন আসলে খুব আরো বেশি প্রাধান্য পায়। যে পুঁজি এই গণমাধ্যমের জন্ম দেয় তার আসলে প্রোটেকশনের মেজারটা আসলে অনেক বড় বিষয় হয়ে দাঁড়ায়। পাশাপাশি আমরা দেখি যাদের ক্ষমতা রয়েছে, যারা আসলে দম্ভ করার মতো অবস্থান তৈরি করতে পারে, অহংকারী ভাব যাদের ভেতরে রয়েছে, তারাও কিন্তু কিছু কিছু সময় গণমাধ্যমকে নিজের কাজে ব্যবহার করতে চায়, এবং সেটি করতে যেয়ে দেখা গেল যে অনেক সময় লাঞ্ছনা প্রবঞ্চনার ঘটনাও আসলে ঘটে থাকে। গণমাধ্যমের পথ তো আসলে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে মানুষের চিন্তা বিবেকের অবারিত স্বাধীনতায় কাজ করতে চাইলে তার এই জায়গাগুলো আসলে সুনির্দিষ্ট হওয়া দরকার। আসলে বাংলাদেশে গণমাধ্যম অর্থাৎ সম্পাদকীয় প্রতিষ্ঠান যেটি গড়ে তোলবার কথা ছিল, সেই ক্ষেত্রতে আসলে পরিপূর্ণভাবে সন্তুষ্টি অর্জনের সুযোগ আমার কাছে অন্তত মনে হয় না। অর্থাৎ গণমাধ্যমের যে আইনি কাঠামো রয়েছে সেই কাঠামোর আলোকে আসলে মানে স্বাধীন সম্পাদকীয় প্রতিষ্ঠান অর্থাৎ সম্পাদকের সত্তার যে কাঠামো সেটি আসলে তৈরি হওয়ার কথা। আমরা এখানে নির্দ্বিধায় বলতে পারি যে গণমাধ্যমের কাজের অভিজ্ঞতা নাই, কিন্তু আইনের ব্যত্যয় ঘটিয়ে অথবা কাগজপত্রের সংযুক্তি ঘটিয়ে আসলে এমন একজন হয়তো সম্পাদক হয়ে যাচ্ছেন। অথবা আমরা দেখলাম যে 3টা 4টা 5টা একটা পত্রিকা। ক্লু দিতে চাই, সামান্য একটা ক্লু আপনার জন্য রাখতে চাই। মানে আপনার কথায় যদি এটাও একটু ইনক্লুড করা যায়, কারণ মানে আমি চাইছি না যে এই কথাগুলো এগ্রৈখিক হয়ে উঠুক। হ্যাঁ, দেখুন, আমরা কিছুদিন আগেও, প্রায় বছর খানেক আগেও আমরা দেখলাম একজন ইন্টারন্যাশনালি অ্যাক্লাইমড ফটোগ্রাফার শহীদুল আলম, তিনি একদম ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে বললেন আহ, তার তার উপর দিয়ে যে যন্ত্রণাগুলো গেছে এটা ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোর সামনে বললেন। এবং আপনার কথা এই জায়গাটাও যদি একটু ইনক্লুড করা যায় যে মানে রাষ্ট্রীয় যে কোথাও পৃষ্ঠপোষকতা যেটা দরকার, এই পৃষ্ঠপোষকতা এখন গণমাধ্যমগুলো ভোগ করছে কিনা, অথবা রাষ্ট্রীয় কোনো রেস্ট্রিকশন যেটা যেটা যে কোনো ভাবেই একজন গণমাধ্যম কর্মীর জন্য সত্যিকার অর্থেই তার কাজের জন্য সহায়ক না, এই রকমের জায়গাগুলো যদি একটু অন্তর্ভুক্ত করা যায় আপনার আলোচনা।
যেহেতু আলোচনার ক্ষেত্র পড়লো, আমি একটা জিনিস আসলে একটু পরিষ্কার প্র্যাকটিক্যাল করে সেন্সে বলতে বলছি, চাই। একটু প্র্যাকটিক্যাল জায়গা। হ্যাঁ, প্র্যাকটিক্যাল হ্যাঁ, আপনি হ্যাঁ। একটা ফেসবুকে কি লিখলেন, টুইটে আসলে কি বার্তা পাঠালেন, আপনি সাংবাদিক হন, আপনি আইনজীবী হন, আপনি একজন শিক্ষক হন, কবি হন, সাহিত্যিক হন, প্রকৌশলী হন, তাতে কিছু যায় আসে না। একজন সংবাদকর্মী যদি ফেসবুকে কোনো বার্তা পাঠিয়ে থাকেন অথবা সেটি প্রকাশ বা প্রচার করে থাকেন, তার দায় তো আসলে সাংবাদিকের না, ওটি হচ্ছে ব্যক্তির দায়, পেশার জায়গাতে কিন্তু বিষয়টা নাই। এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যম এটি হচ্ছে অসম্পাদিত প্রতিষ্ঠান, আর আমি যে কাজ করি রেডিও, টেলিভিশন, অনলাইনে, সেটি হচ্ছে সম্পাদিত প্রতিষ্ঠান। সম্পাদিত প্রতিষ্ঠানের দায় অনেক বেশি, আইনি কাঠামোর ভেতরে তাকে কাজ করতে হয়। এখন আপনি ফেসবুকে একটা বার্তা পাঠিয়ে দিলেন, সেটা নিয়ে ডিজিটাল সিকিউরিটি একটা হয়তো মামলা হলো, সেই মামলায় আপনি হয়তো দোষী সাব্যস্ত হলেন অথবা আপনি কারাগারে আপনাকে নিক্ষেপিত করা হলো, সেটি কি কোনো সাংবাদিকের দায়? নিশ্চয়ই নয়, ওটি ব্যক্তির দায় হিসাবে আমি দেখতে চাই। এক আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে আরো কয়েকটি জায়গায় আপনি যেহেতু প্রশ্নগুলো তুলে এনেছেন, আমি আসলে বলতে চাই যে রাষ্ট্রের কিছু কিছু ক্ষেত্রে আসলে অনেক বেশি তড়িৎ রিয়াকশনের প্রয়োজন ছিল। আমরা হরদম এখন দেখছি যে আমাদের ফেসবুকে অথবা ফেসবুকে স্পেশালি দেখা যাচ্ছে যে ধর্মের অপব্যাখ্যা করে একটি বিশৃঙ্খলা তৈরির অপতার মানে পায়তারা চলছে আর কি। কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করি যে সমস্ত সরকারি সংস্থা রয়েছে তারা কিন্তু সেটা তড়িৎ রিয়াকশনের কোনো ব্যবস্থা করছে না আর কি। ধর্মের অপব্যাখ্যাকারীর অবশ্যই শাস্তি হওয়া দরকার, কিন্তু আবার অনেক ক্ষেত্রে আমরা দেখছি কবি সাহিত্যিকরা হয়তো তাদের মন্তব্যের কিছু জায়গাতে হয়তো তড়িৎ রিয়াকশনের একটা জায়গা যাচ্ছে। এখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে কথাটা বলা হচ্ছে, শুরু থেকেই বাংলাদেশের গণমাধ্যমের কর্মীরা আইনমন্ত্রীকে জানিয়েছিলেন এবং আইনমন্ত্রী আমাদের জানিয়েছিলেন যে সাংবাদিকরা এই আইনের ভেতরে কোনো মানে এদের বিরুদ্ধে তার অপপ্রয়োগ হবে না, কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখছি যে সাংবাদিকদের মামলা হচ্ছে। ইভেন কি একজন সাংবাদিক আরেক সাংবাদিকের বিরুদ্ধে হয়তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা করবার চেষ্টা করেছে বা হচ্ছে, দুই একটা নজির হয়তো আছে। সেই জায়গাগুলোর দুই চারটা জায়গায় ব্যত্যয় হয়তো রয়েছে, কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা আসলে যদি আপনি বলেন যে হরণ কে করছে, ওই যে সম্পাদকীয় প্রতিষ্ঠানের কথা বলছি, সেটি যদি স্বাধীন, স্বতন্ত্র, গ্রহণযোগ্য একটি কাঠামোতে থাকতো, তাইলে কিন্তু অনেক ক্ষেত্রে আসলে নিষ্পত্তি হতো। আমি যখন আসলে ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী বা চক্রের পক্ষে কাজ করি, তখন কিন্তু গণমাধ্যমের গ্রহণযোগ্যতার জায়গাটা একটি বড় ধরনের প্রশ্নবদ্ধ জায়গা তৈরি হতে পারে। ফারুক ভাই একজন সমাজবিজ্ঞানী, তিনি হয়তো বলতে পারবেন যে গণমাধ্যমের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু গণবিচ্ছিন্ন রূপ রয়েছে, সেই সমালোচনার জায়গাগুলো কিন্তু আসলে বড়। আবার আমরা অনেক সময় বলি না যে আসলে বিজ্ঞাপনের কারণে আসলে একটি নিউজ ছোট অথবা বড় হয়ে যেতে পারে আর কি। তা এখন এই ছোট বড় করার ক্ষেত্রে সরকার কি তাকে কণ্ঠরোধ করছে? বা বাংলাদেশের প্রচলিত রেডিও, টেলিভিশন, অনলাইনে আসলে কি বিরোধী দল বলতে রাজপথের বিরোধী দল অথবা সংসদের বিরোধী দল, তাদের বক্তব্য কি প্রচার হচ্ছে না? এখন আপনি কি বলবেন আর কি বলবেন না, অথবা আপনি সেলফ সেন্সর রাখবেন কি রাখবেন না, আপনি এই জায়গাটা কিন্তু আসলে ব্যক্তির উপর নির্ভরশীল একটি জায়গাতে অবশ্যই থাকে। তবে আমরা অলওয়েজ বলি, গণমাধ্যমের একজন কর্মী হিসেবে বলি যে একজন সাংবাদিকে যদি কোনো মানে সংবাদ প্রকাশ পায়, তাতে আপনি সংক্ষুব্ধ হতে পারেন, তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে না যে আপনি প্রেস কাউন্সিলে আসুন, এই যে একটি আধা বিচারিক সংস্থা রয়েছে, আপনার সংক্ষুব্ধ অবস্থানটা এখানে তুলে ধরুন, আমরা প্রতিকারের জায়গাটা এখানে নিষ্পত্তি করতে চাই। এইটিকে আসলে যদি একটি বাধ্যতামূলক জায়গা থেকে তৈরি করা যেতে পারতো এবং ওই যে স্বতন্ত্র স্বাধীন সত্তার জায়গাতে যদি আমরা দাঁড়াতে পারতাম, তাহলে কিন্তু সেই জায়গাটা আমরা আসলে নিশ্চিত করতে যাচ্ছি। এখন সেলফ সেন্সরশিপ কারা তৈরি করছে? শুধু কি ক্ষমতাসীন মানুষের ভয়ে ডরে আমরা সেলফ সেন্সরশিপ হচ্ছি, অথবা কি কখনো নিজের স্বার্থ উদ্ধারের জন্য আমি কি সেলফ সেন্সরশিপের আওতায় রয়েছি, অথবা কোনো বন্ধু বা কোনো গোষ্ঠীকে আসলে মানে তাদের মানে উদ্দেশ্য হাসিলের জন্য তার সঙ্গে রয়েছি? সেই জায়গাগুলো কিন্তু আসলে বড় আর কি। আমাদের আসলে উপনিবেশিক শাসন বিরোধী যে সংগ্রাম, সেই সংগ্রামে একটি মাত্রই টার্গেট ছিল, সমস্ত কিছুর জন্য দায়ী সরকার। কিন্তু আসলে আমরা 50 বছরের উত্তরণের মধ্য দিয়ে সব দাবি দেওয়া যেমন সরকার পালন করতে পারবে না, সামাজিক দায়িত্বের জায়গা রয়েছে, আইনি কাঠামোর মানে অনুপুঙ্খ বিশ্লেষণ করে প্রয়োগ করা দরকার, এবং আমাদের যে সমস্ত রাওয়াজ, বিধিবিধান রয়েছে, সেগুলো হালনাগাদ করে তার প্রয়োগেরও আসলে খুব বড় বেশি প্রয়োজন রয়েছে। তবে আমি বলবো ঠিক। যে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য বাংলাদেশের সংবিধানের যে অঙ্গীকার রয়েছে, সেই অঙ্গীকারের পূর্ণ বাস্তবায়ন করা দরকার, এবং আমাদের আসলে বাহ! সময় উপযোগী আরো কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে আর কি।
তবু ভাই অসংখ্য ধন্যবাদ আপনার কাছে। শেষবারের মতো আবার আসবো আমরা, মোটামুটি আরেকবার আসতে চাই, এবং ওখানে একটু জানতে চাই, ধরুন আগামী 15 বছর পরে, আগামী 20 বছর পরে আপনার কোনো প্রত্যাশা আছে কিনা, আপনি একজন সাংবাদিক নেতা হিসেবে, যে আপনি এই রকমের প্রেস কাউন্সিল দেখতে চান, এই রকমের প্রেস কমিউনিটি দেখতে চান আগামী 20 বছরের পরে। আহ, আপনার এই অভাববোধ তৈরি হয়েছে কিনা, যেটা বললেন এখনো মানে কিছু কিছু মীমাংসা কিন্তু প্রেস ইনস্টিটিউট করতে পারেন, আপনি যেটা বললেন যে এটা আমাদের প্রেস ডাইরেক্ট কাউন্সিলকে গিয়ে, আসলে তার আইনি তো কাঠামোটা ওই আরেকটু জায়গাগুলোতে সবল বা আপনি। শক্তিশালী হ্যাঁ। করা দরকার। আমি বলি যে হুম। বাংলাদেশের যে প্রেস কাউন্সিল রয়েছে সেটাকে আরো সবল এবং শক্তিশালী করা দরকার। আবার আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি বা আমার অনেক সহকর্মীরাই চাই যে যারা সাংবাদিকতা করবেন তাদের আসলে একটি এগ্রিগেটেড কাউন্সিল হতে পারে, বার কাউন্সিল বা বাংলাদেশের মেডিকেল কাউন্সিলের মতো হতে হুম। পারে, যেখানে হুম। আসলে তিনি নিবন্ধিত জায়গাতে থাকবেন। সাংবাদিক হবার জন্য তার কি কি যোগ্যতা, সেটি যেমন তার প্রাক যোগ্যতার বিষয় রয়েছে, আবার তার নীতি নৈতিকতা এবং তার সংবাদ চর্চায় যে প্রায়োগিক দিক, সেই জায়গাগুলোকে আসলে তৈরি করে দেওয়া এবং আইনি কাঠামো করে যদি তৈরি করে দেওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে সাংবাদিকতায়, বিশেষত আপনারা যারা বলেন যে হলুদ সাংবাদিকতা হচ্ছে, সেটি প্রতিকারের একটি ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। সাংবাদিকতা বাহ। যদি আসলে সবসময় সার্বক্ষণিক পেশা হয়ে থাকে, তাহলে সে অন্য পেশাতে সম্পৃক্ত হতে পারবে কিনা। অথবা ঠিক। গণমাধ্যমের আমরা দেখি যে একটা গার্মেন্টস তৈরি করবার জন্য যদি হয়, একটি শিল্প তৈরি করার জন্য তাকে আসলে নানা ধরনের কমপ্লায়েন্স অ্যাড্রেস করতে হয়। কিন্তু একটা রেডিও, টেলিভিশন, অনলাইন বা সংবাদপত্রের যখন আপনি লাইসেন্স পাচ্ছেন, তখন কিন্তু তাকে খুব বড় মাপের আসলে কমপ্লায়েন্স ইস্যু করতে হচ্ছে না। আমার বেতন ভাতা নিশ্চয়তা দেওয়ার মতো সক্ষমতা না থাকলে সেই প্রতিষ্ঠানটাকে কেন লাইসেন্স দেওয়া হচ্ছে? এটি তো বাহ। একটা কোশ্চেন আমরা মূলত মনে করি। আবার সরকার যে সমস্ত সহযোগিতা গণমাধ্যমকে দিচ্ছে, অর্থাৎ হুম। গণমাধ্যমের কর্মীদের প্রাপ্তিটা নিশ্চিত করতে হবে। সেটি মালিক পকেটস্থ করে চলে যাবে, তার কর্মীরা আসলে বাহ। মানে বেতন ভাতার অভাবে পড়ে থাকবেন, সেই জায়গাগুলোকে কিন্তু আসলে তৈরি করা দরকার। আমরা যেহেতু সমাজের জন্য কাজ করি, সামাজিকভাবে উলম্বনের জন্য কাজ করি, উন্নয়ন অগ্রগতি তুলে ধরতে চাই, আমাদের হুম। স্বাধীনতা সংবিধানের রক্ষা কবচকে সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই, ঠিক। অনুরূপভাবে আমরা মনে করি যে সরকার এবং রাষ্ট্রের বেশ কিছু দায়িত্ব এই আপ- গণমাধ্যম কর্মীদের জন্য রয়েছে, সেগুলোরও আসলে এক ধরনের প্রয়োগ থাকা দরকার। ছোট্ট একদম। একটি উদাহরণ দিতে চাই। তবে আপনার কাছে আসছি, আপনার কাছে আবারও আসছি বা একটা খুব আসবো আসলে কিছু, আরেকটা খুব মানে ভেরি প্র্যাকটিক্যাল জায়গা থেকে একটা প্রশ্ন আমার আছে সাংবাদিকতার এথিক্স গুলো নিয়ে। আমি ওখানে আসছি, কিন্তু আমি এখন আবারও প্রফেসর ফারুকউদ্দিনের কাছে যেতে চাই, একটু মানে আপনার কাছে শিক্ষা সংক্রান্ত আলোচনায় থাকুক আজকে। নানা রকমের অনেকদিন পরে দেখা নানা রকমের প্রশ্ন হতে পারতো, আপনার সামাজিক বিজ্ঞানের নানা জায়গা থেকে বাংলাদেশকে দেখার একটা জায়গা তো আছে, এখন ফুরসত তৈরি হয়েছে একদম দূর থেকে। আমি মাঝে মাঝে বলি যে 20 তলা উপর থেকে একদম নির্মোহ ভাবে দেখার একটা চেষ্টা, এটা অন্য সময় হয়তো হতে পারে, কিন্তু একটা খুব বিনীত ভাবে এই প্রশ্নটা রাখতে চাই যারা শিক্ষা সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে আছে, যে আমরা সত্যিকার অর্থে, শ্যামবাবা একটু এ নিয়ে বললেন যে আমরা এই যে নানামুখী শিক্ষা হচ্ছে, এবং এখানে এটা মনে হচ্ছে যে দেয়ার ইজ নো কন্ট্রোল, কেউ এটা কন্ট্রোল করছে না। আসলে কোন রকমের একটা কন্ট্রোলিং গভর্নিং বডি আছে বলে মনে হচ্ছে না, যে কেউ শিখছে ভাস্কর্য হারাম, কেউ শিখছে ভাস্কর্য একটা স্থাপত্যবিদ্যার অংশ, কেউ শিখছে আপনার আম, ইসলাম ছাড়া বা মানে তার নিজের যে ধর্ম পালন করেন এই ধর্ম ছাড়া জগতের সমস্ত মানুষেরা হলো বিধর্মী। তো এই যে নানা রকমের শিক্ষা হচ্ছে, এবং যে শিক্ষা আমরা আমরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে শিক্ষাটা মানে চলে, ওই শিক্ষা তো দেখলাম যে খুব অত্যন্ত রকমের, আমার কাছে পার্সোনালি মনে হলো এর আগে এই প্রশ্নগুলো তৈরি হয়নি। মুক্তিযুদ্ধে যাদের নেতৃত্বে হয়েছে তাদের সময় এই প্রশ্নগুলো তৈরি হচ্ছে, রবীন্দ্রনাথ থাকবে কিনা, আপনার আহ, এরা অমুসলিম লেখকদের লেখা থাকবে কিনা, এবং মানে আস্ফালনের একটা জায়গা, আমি বলছি আস্ফালন শব্দটা ব্যবহার করছি বটে, আবার একটা মমতাও আছে, এই মানুষগুলো তো বাংলাদেশের মানুষ, তাদের সঙ্গে এমন না যে এদেরকে আমরা মানে বাংলাদেশ থেকে বের করে দেওয়া যাবে, এরকম তো নাই, বাংলাদেশেই বড় হওয়া মানুষ। কিন্তু কোনোভাবে এই ব্রেন ওয়াশ গুলো তো দীর্ঘদিন ধরে হয়েছে,
কিন্তু আমরা এটা দেখেছি, পর্যবেক্ষণ করেছি, কিন্তু কোনো অ্যাকশন বা কন্ট্রোলিং ইয়েগুলো ছিল কিনা, যে যারা মনে করছেন ইভেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দাবি পর্যন্ত তৈরি হয়েছে। তো যারা তুলছেন এই দাবিগুলো, তাদের একটা নৈতিকতাবাদ, তাদের নৈতিকতাবাদটা একভাবে একটা শিক্ষা থেকে এসছে। আর আমরা যারা মনে করি যে এই প্রশ্নটা শুনলে পরেই একটা অস্তিত্বের সংকটের মুখে পড়ে যায়, তারাও একটা একটা জায়গা থেকে দেখছি, দেখে আমরা এই ধরনের আহত হচ্ছি, মর্মাহত হচ্ছি। তো এই রকমের আপনি শিক্ষার সাথে যুক্ত আছেন, শিক্ষা প্রচারের সঙ্গে যুক্ত আছেন, একটা বিশ্ববিদ্যালয়, তো মানে জাতির সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ হলো, এখানে তো বিদ্যাপীঠ না, মানে একটা জ্ঞান ওয়াইড লার্নিং প্রসেসের জায়গা থেকে থাকে। তো একটা হলো প্রথমে আপনি আপনার কাছে এটা আমার যেরকম মনে হচ্ছে এরকম মনে হয় কিনা যে আসলেই কোনো কন্ট্রোলিং গভর্নিং অথরিটি আছে কিনা, যারা এটা দেখছেন, পর্যবেক্ষণ করছেন এবং ভাবছেন যে এটার একটা সম্মিলিত একদম নির্মোহভাবে একটা মানে নীতি বা স্ট্র্যাটেজিক অ্যাক্টিভিটিস থাকা দরকার, বা আচ্ছা, এরকম আপনাকে হচ্ছে কিনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে আমি রিভার্স প্রশ্ন করে আমি আনসারটা দিতে চাই আর কি। হ্যাঁ, হুম, সাম্প্রতিক হুম, সময়ে মামুনুল হক নামে হেফাজতের এক নেতার মানে বক্তব্য খুব বেশি চাউর হয়েছে, ফেসবুক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যিনি বক্তব্যে বলেছেন যে ইসলামের আইন মতে বা শরিয়া আইন যদি হয় সেখানে কোনো ধরনের ভাস্কর্য থাকতে পারবে না। এটা না, এটা মহানবীর যদি ভাস্কর্য হয় উনি ভাঙবেন, উনার বাবার ভাস্কর্য হলে উনি ভাঙবেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য যারই ভাস্কর্য হোক সেটা উনি ভাঙবেন। আচ্ছা, আমাকে বলেন তো। বাংলাদেশটা তো কেবল মুসলমানদের হ্যাঁ, দেশ না। না, হ্যাঁ, আমি বাংলাদেশটা আপনাকে কিন্তু কেবল, আমি বলছি, আমি প্রশ্ন করে আপনাকে আসলে আনসারটাতে যেতে চাই আর কি। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আপনি কি মনে করেন, বা আমরা এই সেটে যারা আছি তার এই বক্তব্যটা, এইটা কি মানে থিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ইটস এ ভ্যালিড ক্লেম অর সামথিং লাইক দ্যাট, নাকি এইটা তার ব্যক্তিগত নয় বরঞ্চ একটা রাজনৈতিক উদ্দেশ্য থেকে বা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার একটা আহ, ইয়ে থেকে, প্রচেষ্টা থেকে উনি এই বক্তব্য দিয়েছেন? বক্তব্যটা এটা কি শিক্ষার প্রবলেম, সে যে শিক্ষাটা গ্রহণ করেছে সেই শিক্ষার প্রবলেম, নাকি তার নিজের স্বার্থ চরিতার্থ করার কোনো একটা প্রয়াস সেই জায়গায় আছে? এই প্রশ্নটার উত্তরটা খুব জানা আমাদের খুব জরুরি। সংক্ষেপে আপনার এই প্রশ্নের সাথে একটা মানে যোগ করে দেই। কারণ হলো এটা এটা আমার কাছে মনে হয় দুটোই। একটা হলো শিক্ষা, মানে ওনারা যে শিক্ষায় বড় হয়েছেন, তার কাছে মনে হয়েছে যে তার যে মানে থিওলজিক্যাল টেক্সট, এর বাইরের পৃথিবী সম্পর্কে তার কোনো রকমের ভাবনা পর্যন্ত নেই, এবং তার জায়গা থেকে উনি এইভাবেই দেখছেন, এবং এথিক্যালি তার যেটা মনে হয়েছে এটা বলেছেন। এবং আরেকটা হলো এই মানুষদের কাছ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কবি জননী উপাধি পর্যন্ত নিয়েছে। এইটা একটা পৃষ্ঠপোষকতার জায়গা আছে কিনা, যে এটা এক ধরনের প্রশ্রয় দেওয়ার জায়গা তৈরি হলো কিনা, যে আজকে যে আমি আমি আপনাকে একেবারে প্রথমে আমার বক্তব্যের একেবারে ফার্স্ট যে রাউন্ডে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, আমি শুরুতেই বলেছি যে অ্যাটলিস্ট 10 থেকে 15 বছর বয়স পর্যন্ত সবার সিনোনিমাস শিক্ষা হওয়া উচিত, একই ধরনের ভ্যালুজ সবার মধ্যে আসা উচিত। এইটা একেবারে রাষ্ট্রীয় পর্যায় থেকে সিদ্ধান্ত নিতে হবে। আদারওয়াইজ, হ্যাঁ, হায়ার এডুকেশন নিয়ে অনেক প্রবলেম আছে, আবার অনেক সম্ভাবনাও আছে। এইগুলো এই আমার মনে হয় যে অল্প পরিসরে এত বেশি বিস্তর আলোচনা করা সম্ভব হবে না আমাদের পক্ষে। বাট আমার এই মুহূর্তের আপনার যে কোয়েশ্চনটা বা আমি যে জায়গাটাতে আমি যেতে চেয়েছিলাম সেটা আমি বলতে চাচ্ছি যে এই যে গোষ্ঠীটা, এই গোষ্ঠীটা তারা কিন্তু অন্যরকম একটা ডিসকোর্স সোসাইটিতে আসলে দিতে চাচ্ছে, কারণ দে আর স্মার্ট এনাফ। এই যে মামুনুল হকরা, দে আর স্মার্ট এনাফ। এই কারণে স্মার্ট এনাফ যে তারা সমাজের মনস্তত্ত্বটা জানে, সোশ্যাল সাইকোলজিটা তারা কিন্তু জানে। তারা জানে কোন জিনিসটাতে হিট করলে সাধারণ জনগণের মধ্যে একটা এক ধরনের অ্যাকসেপ্টেবিলিটি তৈরি করা সম্ভব হবে, এবং সেই জায়গাটা কিন্তু তারা কাজে লাগাচ্ছে। সবচেয়ে দুর্বল জায়গা, একটু আগে আপা বলেছেন খুবই সুন্দর করে, যে সে তার ইহজগৎ নিয়ে ব্যস্ত না, পরজগতে সে 70টা হুর পাইতে চায়, বাগান পাইতে চায়, ওই পাইতে চায়, সেই পাইতে চায়, সেটা নিয়ে সে কিন্তু ব্যস্ত। এইটা তার হয়তো ধর্মীয় চিন্তা বা অন্য জায়গা থেকে সে নিয়ে আসতেছে। বাট জাগতিক জায়গায় আমরা আজকে যে বাংলাদেশে আছি 2020 সালে, বেশি দূরে না, আমি যখন ম্যাট্রিক পাস করি, আপনি যখন ম্যাট্রিক পাস করেন, আপনি কি জানেন এই দেশের 56% মানুষ ছিল, 56% মানুষ ছিল অ্যাবসলিউট পভার্টির মধ্যে। এখন বাংলাদেশে সেই অ্যাবসলিউট পভার্টির মাত্রা কত? অনলি 13%।
এই যে করোনা গেল, আপনি দেখেন বাংলাদেশে একজন মানুষও কি না খেয়ে মরছে? অতএব বাংলাদেশ কিন্তু ক্ষুধামুক্ত হয়ে গেছে, দারিদ্র্যমুক্ত হয়তো পুরোপুরি হয় নাই। এখন আমাদের বাকি কাজটুকু, বঙ্গবন্ধুর যে এজেন্ডা গুলো ছিল ৭ই মার্চের, স্বাধীনতা উনি নিজে এনে দিয়েছেন, মুক্তির সংগ্রামের জন্য আমরা এখন কাজ করছি। সেই মুক্তিটা কিন্তু পাচ্ছি না। মুক্তি শুধুই যে অর্থনৈতিক মুক্তি তা কিন্তু না, আমাদের সামাজিক মুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাংস্কৃতিক মুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ধর্মীয় মুক্তি আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এখন। কারণ আমরা আমাদের জেনারেশনটা, আমি যেটা বারবার মেসেজটা দিতে চাচ্ছি, আমরা জেনারেশন ক্রিয়েট করতে পারছি না, আমরা ডাইভার্সিফাইড জেনারেশন তৈরি করে দিচ্ছি। এবং এই এক ম্যাট্রিক পরীক্ষার মাধ্যমেই আমরা ডাইভার্সিফাইড জনগণ তৈরি। আপনি এটা কোনোদিন এক্সপেক্ট করতে পারেন না যে সবাই সিনোনিমাস হবে, আপনার মতো থিঙ্কিং থট প্রসেস নিয়ে তারা বড় হবে। এটা কিন্তু সময়, এটা একেবারে শুরুতে। আপনার কাছে মানে এটাও যদি জানতে চাই, আমি আপা যদিও বলেছেন খুব সুন্দর করে, উনি বাধাটা হচ্ছে এই একটাই যে আমাদের এখানে শিক্ষা ব্যবস্থাটা আসলে ডাইভার্সিফাইড, এটা ডাইভার্সিফাইড হওয়া যাবে না। অন্তত আপ টু 15 ইয়ার এজ অর 16 ইয়ার স্কুলিং যেটা আছে, সেই স্কুলিংটা সিনোনিমাস হওয়া উচিত। শুনেন, আমাদের অনেক প্রবলেম আছে, আপনারা বাইরে আছেন, অন্যভাবে বড় হচ্ছেন, বা আমার তপু ভাই আছেন ঢাকায়। আমার সন্তানকে আমি, আমার সন্তানের চয়েস দিয়ে আমি কিন্তু তাকে ইউনিভার্সিটিতে ভর্তি করি না, তার চয়েস দিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি করি না। আমি চাই আমার মেয়ে বিবিএ পড়ুক, আমার মেয়ে সিএসসি পড়ুক, আমার মেয়ে ট্রিপলি পড়ুক, আমার মেয়ে ডাক্তারি পড়ুক, আমার মেয়ে ওই পড়ুক সেই পড়ুক, বাজারে যেটা নিড আছে, আমি ওর পটেনশিয়ালটা কোন জায়গায় আছে সেটা কিন্তু আমরা কনসিডারেশনে কখনো নেই না। আমি ইংল্যান্ডে কয়েকদিন আগে, এই গত ফেব্রুয়ারিতে আমি ঘুরে আসছি আপনার লন্ডনে। আমার এক বন্ধু, হয়তো অনলাইনে থাকলে সে শুনতেও পারে, তার ছেলে তাকে বলছে যে, ড্যাড, আই ওয়ান্ট টু স্টাডি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং and that's my desire, I need to go over there. He was trying for Cambridge or Cranfield University, কোনো একটাতে নিশ্চয়ই সে ভর্তি হয়েছে, আই ডু বিলিভ, আমি আর খবর নিতে পারি নাই। সে তার চয়েস অনুযায়ী, তার স্কুল বলে দিয়েছে, তার কলেজ বলে দিয়েছে যে ইয়েস, হি হ্যাজ দ্য পটেনশিয়াল টু ডু দ্যাট। আর আমার দেশে আমরা ইম্পোজ করে দিচ্ছি আমাদের সন্তানদের উপর। সো এডুকেশন নিয়ে বড় ধরনের প্রবলেম কিন্তু এখনো গবেষণার বহুত সুযোগ আছে আমাদের দেশে। যেটা জানতে চাইছিলাম যে সলিউশনের জন্য, সলিউশনটা তো গভর্নমেন্ট থেকে আসতে হবে, মানে এই জায়গায় এগুলো তো একদম রাজনৈতিক কনভিকশনের জায়গা। আমরা দেখলাম যে রাজনৈতিক যদি কনভিকশনটা থাকে, আমরা যুদ্ধাপরাধীদের বিচার হইতে মানে জাতিসংঘের আপনার মহাসচিব ফোন দিয়েও কাজ হয়। রাজনৈতিক কমিটমেন্টটা থাকলে দেখা গেল যে চাইলেই হয়। কিন্তু এই শিক্ষা ব্যবস্থা আমরা সবাই বলছি, এর আগেও ক্ষুদ্রাতি ক্ষুদ্র কমিশন নিয়ে মানে কথা হলো, কিন্তু এটা এতদিন এই সরকারও তো প্রায় 19 বছর এতদিন পর্যন্ত ক্ষমতায়, কিন্তু এই জিনিসটা হচ্ছে না কেন? আচ্ছা, আমি বলি, সরকারের আসলে ফোকাসের একটা বিষয় আছে এই জায়গায়। আমি যেটা সমালোচনা না, আমি মানে প্রয়েক্টে ওয়েতেই আমি আসলে প্রয়েক্টিভলি আমি গভর্নমেন্টের বলছি। সরকারের কিন্তু কিছু ফোকাস থাকে, তার কিছু প্রাইম প্রায়োরিটি থাকে, যে গভর্নমেন্ট আসলে কোনটাকে বেশি ফোকাস করবে। যেমন বর্তমান সরকার যে 3 টার্ম থেকে রানিং, এটা 3rd টার্ম শেষ হবে, তাদের মূল ফোকাসটা কিন্তু আসলে ডেভেলপমেন্ট। মূল ফোকাসটা কিন্তু আসলে ওই যে দারিদ্র মুক্ত করা বাংলাদেশ, যেটাতে অলরেডি মানে অনেকটুকুই ধরেন 60 to 70% তারা কিন্তু অ্যাচিভ করে ফেলছে। এটা আমি একজন সমাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে আমার বেয়ার চোখ দিয়ে আমি যেটা দেখি সেটা থেকে আমি বলছি আপনাকে। এখন আপনি যে বলছেন সরকার আস্তে আস্তে হয়তো টনক নড়তেছে যে না, আমার তো আসল জায়গায় হিট করা দরকার। অবশ্যই গভর্নমেন্ট এই যে যত আলোচনা হচ্ছে, আপনার টক শো, আজকে অনলাইন টক শোতে আমরা আলোচনা করছি, লাইভ টক শোতে, ফেসবুকে, প্রত্যেকটা জায়গায় দুই পক্ষেই কিন্তু কথা বলা হচ্ছে, তাই না? যে বিশেষ করে সবচেয়ে গুরুত্ব সহকারে এই জিনিসই আসছে যে কেন এরকম মামুনুলরা তৈরি হচ্ছে। দিস ইজ অনলি ডিউ টু দ্য এডুকেশন সিস্টেম। So this is the pitfall of the it is the pitfall of the total education system, and definitely government will try to poke their nose, আমি বিলিভ করি সেটা। এবং আমি বিশ্বাস করি যে ধীরে ধীরে অলরেডি গভর্নমেন্ট কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছে, আপনি দেখেছেন কিনা জানি না, যে এখন থেকে ম্যাট্রিক পরীক্ষা থেকে শুরু করে, ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত আমি জানি এসএসসি পর্যন্ত, যে এখানে সায়েন্স, আর্টস, কমার্স এইসব কিছুই থাকবে না, সবাই সমান ধরনের শিক্ষা নেবে। ইটস এ ভেরি গুড ইনিশিয়েটিভ, আই ডু বিলিভ।
এখানে কি মাদ্রাসা শিক্ষাটা অন্তর্ভুক্ত হবে? আমি মাদ্রাসা শিক্ষা বলছি এই মুহূর্তে এই মাদ্রাসা নিয়ে উনি সিদ্ধান্ত দেন নাই। শিক্ষামন্ত্রীর যে স্টেটমেন্ট আসছে, এটা জেনারেল এডুকেশন নিয়ে ওনার স্টেটমেন্টটা আসছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের পলিসি প্ল্যানার যারা আছেন, অন্ততপক্ষে এই জায়গাটাতে কোনো রাজনীতি না দেখে, ধর্মীয় অনুভূতি এই সেইগুলো না দেখে, আমার দেশের অ্যাসেট রিসোর্স ডেভেলপমেন্টের জন্য হলেও অবশ্যই মাদ্রাসা শিক্ষা সহ ইংলিশ এডুকেশন সহ প্রত্যেকটা এডুকেশনকে একটা কাঠামোর মধ্যে নিয়ে এসে আমরা জেনারেশন জেনারেট করি প্লিজ। এটা আমার দাবি অসংখ্য থাকবে ধন্যবাদ আজকের এই প্রফেসর মোহাম্মদ ফারুক উদ্দিন, অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষবারের মতো আপনার কাছে আবার আসবো, একদম মানে শামীমা আপনার কাছে শুনতে চাই, আপনার কাছে প্রথমেই শুনতে চাই, আপনি একটু মিউটেড আছেন, আর একটু যদি আপনাকে আনমিউট করা যায়। হ্যাঁ, আমি আপনার না কাছে শুনতে চাই যে যে কথাগুলোতে আমরা আগে শেষ করলাম, ওই কথাগুলোর কন্টিনিউশনও হতে পারে। হ্যাঁ, ওটারই কন্টিনিউশন করতে চাই। এবং আমার এত ভাল লাগে যে আমার আগে দুজন তরুণ মানুষ বক্তব্য রাখেন এবং আপনিও রাখেন, এবং আপনারাই আমাকে অনেকটা চালিয়ে নিয়ে যাচ্ছেন। আমার মনে হয় সাজ্জাদ বললেন যেটা, যে রাষ্ট্র তো সবকিছু করতে পারে না। আবার ফারুক এসে যে ব্যাপারটা বললেন, যে আসল মূল জায়গাটা তিনি ধরেছেন, যে এই জায়গাটুকু ঠিক করলে হবে। আমি এখন এগুলোর পুনরাবৃত্তি না করে, তারা এগুলো এস্টাবলিশ করে গেছেন, এগুলি একটা থিত একটা জায়গায় আছে। আমি তারপরের জায়গাটুকুতে বলি। আমি এই জায়গায় একটু আগে বলেছিলাম মাইক্রো লেভেলে এবং ম্যাক্রো লেভেলে দুটোই দেখতে হবে। তো মাইক্রো লেভেলে যে যে পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে পারি, সেটা রাষ্ট্রকে নিয়ে আসতে পারি। রাষ্ট্র তাহলে কি করতে পারে? রাষ্ট্র সবকিছু করতে পারে না, কি করতে পারে? রাষ্ট্র যে সকল কারণে দেশ দ্বিধাবিভক্ত হয়েছে, যে সকল কারণে ভুল তথ্য গেছে, যে সকল কারণে ব্যক্তিত্বের প্রতি প্রশ্ন হয়েছে, কোনো প্রশ্নের মধ্যে কোনো ব্যক্তিকে রাখা হয় নাই। তো আমার মনে হয় রাষ্ট্রীয় পর্যায়ে কিছু কিছু ব্যাপার আছে যে বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য যে আসুক, যে শাসনে আসবেন, যে দল আসবেন, তাকে ওই কয়টা নীতি মানতে হবে। কিছু ব্যক্তিকে নিয়ে কোনো কথা বলা যাবে না। যে কারণে বাংলাদেশ হয়েছিল, সেই নীতিমালার ব্যাপারে কিছু নির্ধারিত নীতি থাকবে, যে যাতে কেউ কখনো হাত দিতে পারবেন না, শাসনতন্ত্রে হাত দিতে পারবেন না। এই নীতিটা প্রথমে ঠিক করতে হবে। এখন আমি একেবারে চলে যাই মাইক্রো লেভেলে। মাইক্রো লেভেলে যেটা বলে গেলেন, এই মাত্র ফারুক বলে গেলেন, খুব সুন্দর করে বললেন, যে আমাদের এই ত্রিধারার ব্যবস্থার মধ্যে এখন সরকার একটা বলেছেন যে সবগুলো একরকমের, মানে একই ধ্যান ধারণা নিয়ে যাতে ছোট বয়স থেকে আমরা দিতে পারি। এটা খুবই ভালো কথা। কিন্তু যখনই এটা প্রণয়ন করতে যাবেন, যাদের স্বার্থে লাগবে, যারা দমন নীতি মানে, যারা সংহার নীতি মানে, তাদের সংস্কৃতি হচ্ছে হনন করা, তারা তখনই এটার বিরুদ্ধে দাঁড়াবে। সেই জন্য আমি তো একেবারে মানে কি বলবো, একেবারে তৃণমূল পর্যায়ে কাজ করি এদেশে। সাদা কালো বেগুনি আমাদের মানুষ সবার সঙ্গে কাজ করি। এখান থেকে একটা জিনিস আমার উপলব্ধির মধ্যে হয়েছে, যে কোনো জিনিস উপরে প্রণয়ন করা যাবে না যতক্ষণ পর্যন্ত নিচে ওই মাটিটা কুপিয়ে জলটা দিয়ে সারটা রেডি না করা যাবে। নাহলে তো তুমি গাছ পুঁততে পারবে না। তাহলে কি করতে হবে? আমি এটা বলি যে আমাদের মনে করলাম স্বাধীনতার সপক্ষে শক্তি আছেন 21 বছর ধরে। এটা একটা আমার নিজস্ব ধারণা, ভাই, তোমাদেরও খুব আপনাদেরও খুব মজা লাগবে শুনতে। আমি ভাবলাম যে এত ধর্মীয় কারণে আমরা সংস্কারাবদ্ধ, কি হতে পারে? আমার মনে হলো যে আধুনিক মনস্কতা, বিজ্ঞান মনস্কতা তো নাই। প্রত্যেক বছর, এই 21 বছরের প্রত্যেক বছর আমি ধরেছি 5 জন মানুষকে তারা একটা ভাতা দিবেন, এই যে পুরস্কার দিবেন, এই পুরস্কার দিয়ে তাদেরকে বিজ্ঞান মনস্ক করার, বিভিন্ন দেশে তাদেরকে মানে কি বলা যায়, শিক্ষা নেওয়ার জন্য পাঠাবেন। তারা কিভাবে ভালো বক্তৃতা দিতে পারে ইংরেজি এবং বাংলাতে, আমাদের দেশ, আমাদের জাতীয়তা, আমাদের আসল চিন্তা ভাবনা একেবারে গ্রামীণ লেভেল পর্যন্ত আমরা কি করে উন্নয়ন করতে পারি, এগুলি এই 5 জন মানুষ একেবারে হাফিজ হয়ে যাবেন, মোল্লা হয়ে যাবেন, দেশের মোল্লা হয়ে যাবেন তারা। 21 বছরে মনে করেন আজকে কতজন মানুষ পেতাম? প্রত্যেক বছর কম করে 100 জন মানুষ পেতাম। আজকের দিনে 2100 মানুষ হতেন। এই 2100 মানুষ, তাদের ভিতরে কিছু কাজ ধরিয়ে দেওয়া, এই যে বললাম মাটিটা রেডি করার জন্য। তারা গিয়ে বিভিন্ন ইমামদের সঙ্গে বসবেন, তারা ধর্মের বিরোধিতা করবেন না, তারা গ্রামীণ পর্যায়ে যাবেন, মাদ্রাসা পর্যায়ে যাবেন, এবং তারা কখনো ধর্মের বিরুদ্ধে কিছু বলবেন না।
বিরুদ্ধতা না করেও তো মানুষকে যুক্তিটা বুঝিয়ে তোলা যায়। এবং অবশ্যই। তারা তো এই ব্যাপারে প্রশিক্ষণ প্রাপ্ত। তারা তো আমার আপনার কায়সারের মতো না। তারা তো আরো অনেক উচ্চ পর্যায়ে রাষ্ট্রীয় অনুদানে তারা শিখতে পাবেন। পৃথিবীর শ্রেষ্ঠ বক্তাদের কাছ থেকে তারা শিখতে পাবেন। তারা হাতে কলমে লিখতেও পারবেন, ইন্টারনেট এডুকেটেডও হবেন এবং মানুষের ছোট ছোট আড্ডায় বলতে পারবেন। তাদেরকে ঘিরে কতদিন আগে আমি অ্যাথেন্সে গিয়েছিলাম, যে সেখানে একটা সম্মাননার জন্য আমার কিছু সুযোগ হয়েছিল। এই যে সক্রেটিস কথা বলতেন, তাকে ঘিরে কিছুজন মানুষ বসতেন। এই যে প্লেটোর কথা শুনতেন, গ্রামের বাজারে লোকে চা খেতে খেতে তাদের কথা শুনতেন। আমাদের তো গ্রামের যে স্ট্রাকচারটা রয়ে গেছে, মসজিদ হচ্ছে সবচেয়ে বড় স্ট্রাকচার। মসজিদে পুরুষরা যে যান, এটা কিন্তু ওদের একটা আড্ডার জায়গা। আপনি দেখবেন কোভিডের জন্য বেঁধেও রাখা যাচ্ছে না কোনো পুরুষকে ঘরের মধ্যে। তারা নামাজ পড়তে যাবেনি। নামাজ তো পড়তে যাবেনি, আসলে হচ্ছে তার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে, একটু সময়টা তিনি নিজের জন্য পাবেন। তো এই যে কতগুলো সুযোগ সুবিধা আছে, এটাকে কাজে লাগাতে হবে। আমি 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 আরেকটু যেটা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে নীতির ব্যাপারে, যেটা হলো সমন্বিত করার একটা চেষ্টা তো করা হয়েছে। করা হয়েছে কি, যখন আপনি কোনো একটা জিনিসের মান বাড়তে যাবেন, আপনি নিম্নাভিমুখী হবেন নাকি উপরে? আপনার 5টা ছেলে মেয়েকে যখন আপনি একটা সুযোগের মধ্যে ফেলতে যাবেন, আপনি কি সবচেয়ে নিচে যে ছেলেটা আছে তার তার পর্যায়ে অন্যগুলিকে নামিয়ে নিয়ে আসবেন কারণ সে ওটা ছুতে পারছে না? তা তো না। কাজেই যখন মেধার ব্যাপারে চিন্তা করা হলো, বিশ্ববিদ্যালয়ের ভর্তির ব্যাপারটা আপনারা দুজনেই জানেন। ভর্তির ব্যাপারে দেখা গেল যে মাদ্রাসা এবং অন্যান্য ব্যবস্থাপনায় ওরা যত নম্বর পায়, কারণ তাদেরকে যে নাম্বার দেয়, স্কোর গুলি তাদের এত বেশি হয়, তাদেরকে বিশ্ববিদ্যালয়ে নিতে হচ্ছে। এই নীতির মধ্যে তো বেশ গোলমাল আছে। এই নীতি করলে তো তাইলে দেখা গেল যে আপনি আপনার মানটা আসলে নিচে নামিয়ে নিয়ে আসছেন। আমি এখন একেবারেই চলে যাব বলে আমি একটু মাপ চাই। আমি আর একটা পরামর্শ রাখতে চাই। এটা খুব মজার পরামর্শ। কারণ আজকে বিজয় ফুলের সমাপনী দিন এবং অনুষ্ঠান শুরু হয়ে গেছে অনেক আগে। আমি যে অনেককে ধন্যবাদ দেব। দেশ বিদেশে কিভাবে ধরেন দেশাত্মবোধের চেতনাটা এই ছোট্ট একটা ফুলের মাধ্যমে ছড়িয়ে পড়ছে, বাংলাদেশের গল্প। কাজেই ভাই, আমাকে আমার মনে কায়সার মাফ করে দিবেন, আমি শেষ কথাটা বলে যাই। শেষ কথাটা কি, আমি ভেবেছি কি, ফরিদ আর সাজ্জাদ আর কায়সার, আমাদের সময় আমরা 69 থেকে আন্দোলন শুরু করলাম, তাই না? একটা ভাষিক জনগোষ্ঠী আমরা। সেই 21শে ফেব্রুয়ারি থেকে আমরা আমাদের সাহিত্য, শিল্প, সংস্কৃতি কিন্তু ওই 21 নির্ভর হলো। স্বাধীনতা যখন হয়ে গেল, তখন আমরা আমাদের স্বকীয়ভাবে আমাদের চিন্তা চেতনার জন্য আমাদের কবি, সাহিত্যিক সবাই একদম বিপুল উদ্যমে কাজ করলেন। তো কাজেই কি, আমরা যেভাবে পারি ওইভাবে তো চিন্তা করেছি। এই যে আমরা যুদ্ধে গেলাম, আমার প্রজন্ম, বঙ্গবন্ধু বাণী দিয়েছিলেন 7ই মার্চে। বিভিন্ন সময় আমার শিক্ষকদের দ্বারা আমরা প্রভাবিত হয়েছি, কিন্তু আসল কাজটা আমি করেছি। কারণ মানে চূড়ান্ত বিচারে আপনি আপনার ঈশ্বর এবং আপনি আপনার উন্নয়ন করতে পারবেন, এবং আপনার উন্নয়ন যখন হবে তখন দেশের উন্নয়ন হবে। আমি যদি সিদ্ধান্ত না নিতাম যে আমি মুক্তিযুদ্ধে সহায়তা করব, আমি গিয়ে স্পাইয়ের কাজ করব, আমার মুক্তিযোদ্ধা বন্ধুদের জিনিস লুকিয়ে রাখবো, তাহলে তো এটা হতো না। তো আমাদেরকে কে বলেছে এটা? আমরা নিজের দায়িত্বে কতগুলি স্কোয়াড আমরা গড়েছিলাম। এখনকার ছেলে মেয়েদের জন্য এইটাই বলতে চাচ্ছি, এটাই পরামর্শ যে ধরুন, যখন একটা বৌদ্ধ মন্দির ভাঙা হচ্ছে, একটা জায়গায় একটি সংখ্যালঘুর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, পাড়ায় পাড়ায় কতগুলি স্কোয়াড করতে হবে। সেই স্কোয়াডের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, তরুণরা থাকতে হবে। তরুণদের আর কোনো দায়িত্ব নেই, এবং এরা হয়তো একটা হুইসেলের মতো বা একটা সংকেত বা মোবাইলে বলবে এটা দিবে অমুক জায়গায়, অমুক পাড়া এতটা, সঙ্গে সঙ্গে নানান বাড়ির থেকে ছেলে মেয়ে ওই বাড়িতে যাবে যে এই বাড়িতে আঘাতটা করা হয়েছে। এখন হবে কি, যে বর্তমান রাজনৈতিক দলই হোক, যাই হোক, যখন দেখবে যে নিজস্ব মহল্লার থেকে একটা গ্রুপ তাদের প্রতিরোধ করছে, সেখানে কিন্তু একজন সংখ্যালঘিষ্ঠকে যন্ত্রণা দেওয়া সোজা না। যেখানে গিয়ে বাংলাদেশের পতাকা পোড়ানো হচ্ছে, সেটা সম্ভব না। এই যে এখন আমি বলতে চাই যে মাইক্রো লেভেলে ওই আগুন লাগলে এই স্কোয়াডটাই কাজ করবে, বন্যা হলে এরাই করবে। আমরা ছোটবেলা কি করেছি, এই গার্ল গাইডিং করেছি, তারপরে আমরা
সবুজ সাথী মুকুল মেলা করেছি এবং এইরকম যে সামাজিক ছোট ছোট যে কতগুলি প্রতিষ্ঠান আছে এগুলোর মাধ্যমে আসলে নিজেদের সুরক্ষা নিজেরাই করতে হবে। আমি আসলে আমাকে একটু ক্ষমা করে দিলে ভালো হয়, আমি ওই অনুষ্ঠানে যেতে হবে। পারা যাবে? না না একদম মানে শ্যামাপা, আপনি ভালো থাকুন, খুব সুন্দর বললেন। এটা আমার কাছে আমার খুব মনে হলো, এটা সত্যিকার অর্থে এই যে বললেন যে একটা স্কোয়াড, আইডিয়া অফ স্কোয়াড, এটা খুব এটা হতে পারলে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা গ্রামে বা গ্রাম কেন্দ্রিক এরকম একটা কিছু থাকলে এটা যে কোনো পাড়ায় পাড়ায়, প্রত্যেক পাড়ায় পাড়ায় কায়সার, প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক বিভাগে বিভাগে, তারপরে দেখা যাবে এইটারই একটা দেখা যাবে বিভাগীয় একটা বড় ভাই, বড় বোন, মানে উদীচী কি করে হয়েছে, আমাদের সময় ছাত্র ইউনিয়ন কি করে হয়েছে, সেই পুরনো জিনিস যে ধরতে হবে তা নয়। এখনকার তারুণ্যের কাছে আমাদের এটাই দাবি এবং কি করতে পারি, আমরাই তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি। ঠিক। Thank you. অসংখ্য ধন্যবাদ শ্যামাপা, কথা হবে আপনার সঙ্গে আবারও। আর খুব সুন্দর আপনার এই পরামর্শের জন্য, এবং আপনার দেখা, আপনি যেভাবে বাংলাদেশ দেখতে চান বা যে পরামর্শগুলো দিলেন, এটা নিশ্চয়ই এটা খুব, এই লাইভটা সযত্নে থাকবে, আর্কাইভ থাকবে ইউটিউবে, যারা দেখবেন নিশ্চয়ই এই সাজেশন গুলো নানাভাবে একটা বিবেচনার দাবি রাখে আমরা মনে করছি। এবং আমার কাছে মনে হয় এখান থেকে মানে একটা স্কোয়াডের ধারণা বা সরকারের যারা এই গভর্নিং গুলো করে থাকেন, গভর্নেন্স গুলো করে থাকেন, তারা ওই পরামর্শগুলো আশা করি খুব বিবেচনা সহকারে দেখবেন। আমি অনেক আমরা এখন ধন্যবাদ দেই, 4 তরুণের সঙ্গে আমি কথা বলার সুযোগ পেলাম। সাম্প্রতিক বাংলাদেশকে অনেক ধন্যবাদ। আমাদের আসলে অনেক আশা করার আছে। আপনাদের মুখ চেয়ে আমরা বুঝি যে পরিবর্তন আসবেই। কারণ আমরা জানি তো ইংরেজিতে একটা শব্দ আছে না যে ইট উইল গেট ওয়ার্স বিফোর ইট গেটস বেটার। তা আমাদের এই ওয়ার্স সময়টা যাচ্ছে, সুতরাং আমরা বেটার হব। অনেক আশা। Thank you for your optimism, আপা। বিজয় দিবসের শুভেচ্ছা ভাই, ভালো বিজয়ের থাকুন। শুভেচ্ছা, আপা। আপনারা ভালো থাকুন। আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমাদের নেপথ্যে আছেন মোস্তফা মোনার সুজন, সাম্প্রতিক বাংলার পরিচালক, তাকেও শুভেচ্ছা জানিয়ে রাখতে চাই, ভালোবাসা জানিয়ে রাখতে চাই এই প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, এই প্ল্যাটফর্মটা তৈরি করার জন্য। তো সুতরাং শ্যামাপা, দেখা হচ্ছে আবারও শিগগিরই দেখা হবে। আপনি ভালো থাকুন। আমরা একদম শেষের দিকে আমাদের আরো দুজন অতিথিদের কাছে জানতে চাইবো। প্রথমে একটু সাজ্জাদ আলম খান, তপু, আপনার কাছে এটা একটু জানতে চাইছিলাম। একটা এথিক্যাল সমস্যার কথা বললাম যে আসলেই আমাদের সাংবাদিকদের যে জায়গা থেকে, আমি একদম ব্যক্তিগত জায়গা থেকে বলছি, আমি ধারণা করছি এটা একদমই আমার ব্যক্তিগত, আপনি উত্তর দিতেও পারেন, আবার এটা উত্তর না দিয়েও আপনার উপসংহারের কথাগুলো বলতে পারেন। যে আমরা দেখেছি যে সাংবাদিকরাই তো, বুদ্ধিজীবী মানেই তো সাংবাদিক, জাতির বিবেক নানাভাবে একদম তাদের দেখার, সংবাদপত্র যেহেতু ওখানে কবিতা করারও জায়গা নেই, এখানে রংধনুর রং দিয়ে সাজাবো তোমাকে বলার কোনো জায়গা নেই, যা দেখছেন তা বস্তুনিষ্ঠতার কথা যদি বলি, আপনার ইন্টারপ্রিটেশন ডিফারেন্ট হতে পারে। এবং ওখানে এইখানে কি সুযোগ আছে? আমরা তো মনে করেছি সাংবাদিকরা হবেন একদম প্রচন্ড রকমের মেরুদণ্ডী, প্রচন্ড রকমের নানাভাবে রাষ্ট্রের সহযোগিতা, দেশপ্রেম, দেশের প্রয়োজনের জায়গাগুলো তো থাকবে, কিন্তু রাষ্ট্রের সমালোচনা করতেও, সরকারের সমালোচনা করতেও, রাষ্ট্র নয়, সরকারের সমালোচনা করতেও দ্বিধাবোধ করবেন না। কিন্তু এখন মাঝে মাঝে দেখি যে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে যে প্রশ্নোত্তর পর্বগুলো হয়, আমি দুই একটা পর্ব দেখে আমি খুবই মর্মাহত হলাম যে এগুলোতে ঠিক যতটা না সাজেশন, যতটা না দিক নির্দেশনা ধর্মী বক্তব্য থাকবে সাংবাদিকদের কাছ থেকে, তার চাইতে বেশি হয়ে গেছে এক ধরনের সাইকোফেন্সি। মানে এই কথাগুলো বলারও দরকার নেই। মানে একজন প্রধানমন্ত্রীকে মানে আমার কাছে যেটা দেখতে চাই, আমি যেটা বলতে চাইছি যে প্রধানমন্ত্রীকে তো দেশের যে উন্নয়নের জায়গাগুলো, এগুলোর জন্য তো কোনো কথা নেই, ধন্যবাদ পাবেনি। কিন্তু যে জায়গাগুলো হচ্ছে না, এটাই একজন সাংবাদিকদের জন্য একটা সুযোগ যে এই জায়গাগুলো বলা। কিন্তু এই প্রশ্নোত্তর পর্বগুলোতে দেখলাম যে সাংবাদিকরা প্রশ্ন করে থাকেন, এটা আমার কাছে মনে হয়, আমি জানি না আপনি এগ্রি করবেন কিনা, কিন্তু আমি দু একটা সেশন দেখেছি, দেখার পরে আমার একটা ব্যক্তিগতভাবে হতাশ। ধন্যবাদ আমাদের কায়সার ভাই। senior আমি আসলে সাংবাদিক,
মানে সিনিয়র এইটার সাংবাদিকরা দেখলাম, উত্তরটা সিনিয়র আসলে বললাম যে সাংবাদিকরাও এই ধরনের হোয়াইট হাউসে প্রশ্ন যখন করতে হয় আর কি মার্কিন প্রেসিডেন্টকে, তার আগে আপনার কি ধারণা আছে যে তার আগে আসলে কোন ধরনের প্রশ্ন হতে পারে সেটা তাদেরকে জানিয়ে দিতে হয় আর কি? হ্যাঁ 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 হ্যাঁ, না তখন না তো সেই অবস্থাটা নাই না আর না কি। না, সে তো বটেই, সে আর তো আমি বলছি সেই অবস্থাটা নাই। আর এটি যেহেতু লাইভ প্রোগ্রাম হয় যে কারণে খুঁটিনাটি বিষয়গুলো এক ধরনের ভাবে থাকে। আবার এগুলো সবগুলো প্রশ্নোত্তর পর্বই কি আপনি আসলে রেডিও টেলিভিশন বা অনলাইনে রিফ্লেক্ট হয়? নিশ্চয়ই নয়। এখন ব্যাপারটা হচ্ছে যে প্রত্যাশার জায়গা আমি শুরুতেই বলেছিলাম যে কোন পুঁজি বা কাঠামোর আদলে কোন টেলিভিশন আসলে জন্মগ্রহণ করলো এবং তার বিকাশের ধারাতে সে যাবে আর কি। এটি তো একটি বিগ কোশ্চেন। পৃথিবীব্যাপী আমরা দেখেছি যে নানা ধরনের জরিপ আন্তর্জাতিক পর্যায়ে হচ্ছে, এক একটা পত্রিকা এক এক ধরনের জরিপের রেজাল্ট দিচ্ছে, ঘটনা প্রবাহ হয়তো একটা, ও পরবর্তীতে জানা গেল যে আসলে বিষয়টা আর এক জায়গায় চলে যাচ্ছে। অর্থাৎ পুঁজির প্রতিনিধিত্ব করার মধ্য দিয়ে একটি ইন্ডাস্ট্রি বা একটি মানে একটি শিল্প এবং গণমাধ্যম যেহেতু যাত্রা শুরু করে সেখানে তার রিফ্লেকশনটা তো অবশ্যই রয়েছে। এটি যে আসলে প্রায়োগিক বিষয় আর কি এক। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে গণমাধ্যম যেহেতু তার এডিটোরিয়াল পলিসি দ্বারা মানে কাজ বা কাজের পদ্ধতি নির্ধারণ করে থাকেন, এখন এডিটোরিয়াল পলিসি তো নির্ধারণ করে সেই পুঁজির সাথে সম্পর্কিত একজন ব্যক্তি, এবং ক্ষেত্র বিশেষে আমরা দেখতে পাই যে যার আসলে সাংবাদিকতায় অভিজ্ঞতার হয়তো সংকট রয়েছে, তিনিও আসলে নানা পদ গলিয়ে অথবা কাগজপত্র সংগ্রহ করে সংযুক্ত করে হয়তো সম্পাদক হয়ে যাচ্ছেন অথবা নীতি নির্ধারণী পর্যায়ে অবস্থান করছেন। তিনি যখন তাকে যখন অবস্থানের ক্ষেত্রটা তৈরি করে দেওয়া হয়, তখন তার চিন্তা চেতনা ধ্যান ধারণা এবং তার নেপথ্যের কারিগর যারা, সেগুলোরই এক ধরনের রিফ্লেকশন ঘটে। সেই জন্য বরাবরই বলছি যে গণমাধ্যমের মানে অনুমোদনের প্রক্রিয়াটা কেমন হবে, তার কি কি কমপ্লায়েন্স ইস্যু করতে হবে, বেতন দেওয়ার সক্ষমতা রয়েছে কিনা, তার এডিটোরিয়াল পলিসি কি হবে, তার আসলে বোধ বুদ্ধি বিচার সম্পন্ন মানুষের নিয়োগের অবস্থানটা কি হবে, এই সমস্ত বিষয়গুলোকে যদি কম্প্যাক্ট করে একটা জায়গাতে যাওয়া যেতে পারে, তাহলে হয়তো আপনাদের অনেকের প্রত্যাশা পূরণের জায়গাটা তৈরি হতে পারে। কিন্তু আমরা এই কথাগুলো নানাভাবে বলছি, বলার চেষ্টা করছি, দাবি রাখছি, কথা বলছি, কিন্তু সেগুলো আসলে অর্জন হচ্ছে না। কেন হচ্ছে না? সেটি হচ্ছে যে সরকারে যারাই থাকুক না কেন, তারা হয়তো সেটিকে যত্নশীল জায়গা থেকে দেখবার এখনো খুব একটি অগ্রাধিকার তালিকাতে সম্পৃক্ত করেনি। যে কারণে আমরা কিন্তু দেখেন যে গণমাধ্যম কর্মীদের জন্য একটি বিশেষ আইন চেয়েছি, সম্প্রচার নীতিমালা বাংলাদেশে দরকার, সেটি নিয়েও কথাবার্তা হচ্ছে। আবার এটি আমাদের জোরালো দাবি, ওই যে ওই সময় বলছিলাম যে আসলে কে সাংবাদিক হবে আর কে হবে না। সাংবাদিক হতে হলে তার কি মানে যোগ্যতা থাকা দরকার, তার কি শপথ থাকা দরকার, তার কি অঙ্গীকার থাকা দরকার, তার দায়বদ্ধতার জায়গাটা কি হতে পারে, এটি যেমন প্রাতিষ্ঠানিকভাবে তাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। অনুরূপভাবে আইনি কাঠামোর ভেতরে তাকে সম্পৃক্ত রাখা। আমি একটি ভুল তথ্য পরিবেশন করে আহমেদ কায়সারের চরিত্র হনন করবো, সেটা 3 লাইন আসলে প্রতিবাদ ছাপনের মধ্য দিয়েই আসলে উত্তরণ ঘটবে, বিষয়টা ওইভাবে না দেখলেও চলবে। অর্থাৎ এই সমস্ত খণ্ড খণ্ড আইনগুলোকে সংযুক্ত করে সম্পৃক্ত করে একটি সমন্বিত পদক্ষেপটা খুবই জরুরি। সেই দাবিগুলোই এখন কিন্তু আসলে জোরালো হয়ে উঠছে। একই সাথে আমি বলছি, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম দুটোকে একসাথে মিলালে চলবে না। আমরা সম্পাদিত প্রতিষ্ঠানে কাজ করি, আমাদের দায়বোধের জায়গাটা অনেক বেশি। একজন সাংবাদিক কি তার টুইট কি করবেন, ফেসবুকে কি লিখবেন, সেটা নিয়ে মামলা মোকদ্দমা কি হবে না হবে, সেটি আসলে সাংবাদিক হিসেবে তার দায়বোধের জায়গাটাকে আসলে চাপিয়ে দিলে চলবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যা অসম্পাদিত যা কিছু লিখবেন, শুনবেন, বুঝবেন, প্রচার করবেন, প্রয়োগ করবেন, অপপ্রয়োগ করবেন, সেই দায় আইন এবং খেসারত তার ব্যক্তির। কিন্তু আমরা সম্পাদিত গণমাধ্যমে সেই দায়ের জায়গাটা সাংবাদিক সংগঠনের রয়েছে, মালিক পক্ষের রয়েছে, নীতি কাঠামোর সবারই রয়েছে আর কি। একই সাথে আমাকে কথা বলবার সুযোগ দেওয়ার জন্য আমি আসলে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আর কি। অসংখ্য ধন্যবাদ। আপনার সত্যিকার অর্থে আপনার কথাগুলো খুব ইনসাইটফুল ছিল, বিশেষ করে সংবাদপত্রের জায়গাগুলোতে আমার জন্য তো ছিল বটেই, আহ, খুব, এবং যারা দেখছেন তাদের জন্য আমার কাছে মনে হয় ইকুয়ালি it was important for the audiences who are watching now. So many thanks for joining as part of today's discussion. ভীষণ রকমের একটা ভালো লাগলো, এবং কিছু আমার কাছে মনে হয় বিশেষ করে সংবাদপত্রের জায়গাটা নিয়ে একটা সবসময় আমাদের মাঝে একটা একটা ধোঁয়া আছে, আপনার কথার মাধ্যমে অনেকটাই পরিষ্কার হলো। আরো আসলে কিছু কিছু বিষয়ের অবতারণা করেছি বটে, কিন্তু এটা আমরা এটা বিশ্বাস করি, এটা এটা একটা সময়, অনেক সময় দাবি রাখে, এগুলো জাস্ট মানে 5 মিনিট আর 10 মিনিটে হয় না। এটা মাথায় রেখেও বলছি, আপনার
এই কন্ট্রিবিউশনটা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আজকে উপস্থিত থাকার জন্য। আমরা একদম শেষের দিকে চলে আসছি। প্রফেসর মোহাম্মদ ফারিক উদ্দিনের কাছে আপনার আপনার একদম শেষের দিকে কি বলতে চাইবেন? আপনার আগের কথাগুলোতে খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন যে এটা সত্যিকার অর্থেই আমি সমন্বিত আমি থ্যাংক ইউ আপনাকে। শিক্ষা আমি এবং ওখানে আমি মাদ্রাসা শিক্ষাও আমি include হ্যাঁ, অন্তর্ভুক্ত। আচ্ছা আমি সেই জায়গায় হুম, না যাই আজকে, আসলে ওইটা বলে দিয়েছি খুব ক্লিয়ারলি আমার অবস্থানটা। আমি যে স্বপ্নটা দেখি, আপনার প্রথম প্রশ্নটা ছিল যে কিরকম বাংলাদেশ চাই। আপনাকে ১ মিনিট লাগবে আমি টোটাল বিষয়টা বলতে। হ্যাঁ, আমার হাতে যে এই মোবাইলটা আছে, এটা হচ্ছে স্যামসাং মোবাইল, হুম, অত্যন্ত পপুলার ওয়ার্ল্ড ওয়াইড, তাই না? এটা কোরিয়ান কোম্পানি, সাউথ কোরিয়ার। হুম, তো সাউথ কোরিয়ার একটা কেস স্টাডি বলে দিয়ে আমার বক্তব্য শেষ করে ফেলবো। ৬০ এর দশকের দিকে, হুম, অর্থাৎ 60s এর দশকের দিকে তাদের রাষ্ট্র, এটা একনায়কতান্ত্রিক রাষ্ট্র ছিল। তো তারা প্ল্যান করলো যে না, তারা আসলে মানে নলেজ বেসড সোসাইটি, যেটা সেই সোসাইটি ক্রিয়েট করলেই দেশটার ইকোনমি এবং অন্যান্য সিস্টেম গুলো ডেভেলপ করে ফেলবে। তো রাষ্ট্রপ্রধান, আমি এটা পুরো ডাটা দিয়ে বলছি না, আমি মূল ইয়েটা লজিকটা আপনাদেরকে, তাদের ইনিশিয়েটিভটা বলে দিচ্ছি। তো রাষ্ট্রপ্রধান বললেন, ওকে, আমার ১০০ জন গ্রাজুয়েট বাইর করো, যারা বিভিন্ন হুম, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিসিটি বা হোয়াটএভার, ডাক্তার, অন্য জায়গায় মেডিকেলে পড়াশোনা করেছেন। এই ১০০ জন গ্রাজুয়েটকে তারা বললো যে ওয়ার্ল্ডের বেস্ট ইউনিভার্সিটিস গুলো কোথায় আছে। তো বলল যে ক্যামব্রিজ আছে, হার্ভার্ড আছে, অন্যান্য অক্সফোর্ড ইউনিভার্সিটি আছে, জনস হপকিন্স আছে, ওইগুলা। তো ঠিক আছে, ১০০ জনকে পিএইচডি করতে পাঠায় দাও, গভর্নমেন্ট টাকা দিবে। এবং গভর্নমেন্ট ১০০ জনকে কিন্তু পাঠায়া দিল, এবং কন্ট্রাক্ট হলো যে ৩ বছর পরে ডিগ্রি শেষ করে দে উইল কাম ব্যাক টু দ্য কান্ট্রি এগেইন। এবং তারা লিটারালি ডিগ্রিটা, পিএইচডি ডিগ্রি নিয়ে আসছে, এক্সপার্টাইজ নিয়ে আসছে। আসার পর গভর্নমেন্ট বলল যে তুমি কিসের উপর কাজ করেছো? বলল যে আমি কিভাবে একটা মোবাইল ডিভাইস তৈরি করতে হয় আমি তার উপর কাজ করেছি। এটা আমার দেশে তৈরি করতে হলে কি করতে হবে? একটা ইন্ডাস্ট্রি করা লাগবে। ইন্ডাস্ট্রি করতে কত টাকা লাগবে? এত টাকা লাগবে। তুমি নাও এত টাকা, ইন্ডাস্ট্রি করো। আজকে তার দেশ কোথায় আপনি চিন্তা করেন। আমি সেই স্বপ্ন দেখি আমার বাংলাদেশ একদিন উচ্চশিক্ষায় বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাবে, এবং আমাদের দেশেই এইসব সকল বৈজ্ঞপণ্য থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তৈরি হবে। আমার যে 18 কোটি মানুষ, 20 কোটি মানুষ, 30 কোটি মানুষে পরিণত হবে, দে উইল বি দ্য মার্কেট, এবং আমরা নিজেরা অনেক বেশি পরিমাণ, নিজেরা তো সচ্ছল হবেই, সারা ওয়ার্ল্ডে কিন্তু আমরা এক সময় চলে যাব। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ মেসেজ ইজ দ্যাট লেট আস কনসেন্ট্রেট অন আওয়ার কোয়ালিটি এডুকেশন সিস্টেম, and we have to do it. Ignoring the quality education system, you can't expect a good and developed country. So I do believe policy planners of এক্স্যাক্টলি। Bangladesh এবং বাংলাদেশের ভিতরে যারা আছেন, আপনারা যারা বাইরে আছেন, সবাই কিন্তু সেই প্রচেষ্টাটা, সেই সাজেশনটা আসলে দেশটাকে দেওয়ার চেষ্টা করবেন, এবং আমি বিশ্বাস করি সেটা সম্ভব। গভর্নমেন্ট যদি চায়, অবশ্যই সম্ভব দেশকে, দেশের মানুষকে রিসোর্সে পরিণত করা, এবং সেটা একমাত্র শিক্ষার পরিবর্তনের মাধ্যমে। শিক্ষার সামান্য ফিলোসফিটা আমরা পরিবর্তন করবো, তাতেই কিন্তু হয়ে যাবে। থ্যাংক ইউ টিএম বাহ! আহমেদ কায়সার, অনেক সময় দিয়েছেন, What a অনেক কথা fantastic বলেছেন। message. What a fantastic message. And let's concentrate on this, like I said. And what a fantastic dream that I think we all have to uh, contemplate on this dream. এবং সত্যিকার অর্থে একটা হোলিস্টিক এফোর্ট যদি, if we can ensure a whole, this is achievable. থ্যাংক ইউ। So many thanks. সাজ্জাদ সাধারণ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স সাংবাদিক ইউনিয়ন, অসংখ্য ধন্যবাদ আজকে যুক্ত হলেন, এবং for this insightful contribution to this discussion. And many thanks again, Professor Farikuddin, for joining. দেখা হবে আবারও, আরো নানা রকমের বিষয় নিয়ে হয়তো কথা হবে। আজকে কবি শামীম আজাদ যুক্ত হয়েছিলেন, তারও মানে খুব চমৎকার কিছু সাজেশন ছিল। আমার কাছে মনে হয় যে সবাই মিলে এই সাজেশন গুলো আবার পুনর্বিবেচনা করার মধ্য দিয়ে এটাকে ইমপ্লিমেন্টেশনের জায়গাতে যদি আমরা নতুন করে ভাবতে পারি, নিশ্চয়ই এই দেশ পিছিয়ে ফিরে তাকানোর তো না। এবং আজকে বিজয় দিবসে আবারও ওই দুটো লাইন দিয়ে শেষ করতে চাই আমরা। বন্ধু তোমার ছাড় উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নিক দুর্বৃত্ত। এটা সত্যিকার অর্থে সুকান্তের এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, হ্যাঁ,
জ্বলে পুড়ে মরে ছাড়খাড়, তবু মাথা নোয়াবার নয়। এবং এটা বাংলাদেশ, এটা সত্যিকার অর্থে পদ্মা সেতুর মধ্য দিয়ে অনেক কিছুই আমরা, অনেক মেসেজ কিন্তু আমরা দিয়ে ফেলেছি। তো সুতরাং আমাদের আসলেই পিছু তাকাবার সময় নেই। ধন্যবাদ যারা দেখলেন, যারা এই লাইভ স্ট্রিমিংটা শেয়ার করলেন, নিজেদের টাইমলাইনে বন্ধুদের দেখার সুযোগ করে দিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই শেষ করছি। ভালো খোদা থাকবেন। হাফেজ।